আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা বিগত সালের প্রাইমারি যে শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেই পরীক্ষার বাংলা অংশের সমাধান করব। আমরা ধারাবাহিকভাবে আমাদের ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত এই ক্লাসগুলো আপনারা পাবেন। আর আপনারা জানেন যে আমাদের একটা অনলাইন ক্লাস শুরু হচ্ছে। সেই অনলাইন ক্লাসে যদি আপনারা যুক্ত হতে চান, তাহলে আপনারা আমাদের ইনবক্স করবেন। ইনবক্স করে আপনারা আমাদের অনলাইন ক্লাসে কি হতে পারবেন, যুক্ত হতে পারবেন। তো আজ আমরা বাংলার প্রশ্ন সলভ করব। বিগত সালের যে বাংলা প্রশ্নগুলো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল, সেগুলো আমরা সলভ করব। প্রথমে আমাদের ক্লাসটা শুরু করার আগে সবাই যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাই একটু জানিয়ে দিবেন যে আমাদের লাইভটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। আমাদের ইমরান হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ইমরান হোসেন, আমি ভালো আছি। আমাদের সাথে সেংওয়াত যুক্ত হয়েছে, রেবেকা নাজনীন যুক্ত হয়েছে। তো আশা করছি আমাদের সাউন্ডটা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং আমাকেও স্পষ্ট দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমাদের এখানে একটা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রশ্নটা আমাদের সলভ করা লাগবে, ঠিক আছে। তার আগে আপনাদের আবারও বলে দিচ্ছি যে আমাদের এই বিগত সালের যে প্রশ্ন সলভ ক্লাস, এই প্রশ্ন সলভ ক্লাস আমাদের ধারাবাহিকভাবে চলবে আমাদের কতদিন পর্যন্ত? আমাদের ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত আমাদের ক্লাস চলবে। হ্যাঁ, ফেব্রুয়ারি 7 তারিখের পরে আমরা বিষয়ভিত্তিক ক্লাস শুরু করব। তবে আপনারা যারা যারা আমাদের প্রাইমারি ব্যাচে যুক্ত হতে চান, তারা কিন্তু আমাদের ইনবক্স করলে আমরা আমাদের ব্যাচে যুক্ত হওয়ার ব্যাপারে কি কি করা লাগবে সেগুলো আপনাদেরকে বলবো, ঠিক আছে। তো আশা করছি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। একবার একটু জানাবেন যে কোনো প্রবলেম আছে কিনা। তো আমাদের সাথে যুক্ত হয়েছে অনেক বন্ধুই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। স্যার, খুব ভালো লাগে আপনার পড়ানো। ধন্যবাদ রাজিবুল ইসলামকে, কাকুলি আক্তার, রাসেল মিয়া ময়মনসিংহ থেকে। কে কোথা থেকে দেখছেন একটু বলবেন। নাজমুল ইসলাম আছে, রিমা আক্তার আছে, আমাদের মোহাম্মদ নূর উদ্দিন আছে। সবাই উত্তর করার চেষ্টা করছে, সবাই বলছে ক্লিয়ার। আমাদের সাথে আব্দুল্লাহ বিন আব্দুর রহিম আছে, হ্যাঁ, রেবেকা আছে। ধন্যবাদ সবাইকে। তো আমাদের ব্যাচে যুক্ত হতে চাইলে আপনারা কি করবেন, আমাদের ইনবক্স করবেন। আমাদের চারটা মানে আর কি সাবজেক্ট, চারজন বিষয়ভিত্তিক স্যার পড়াবেন, চারজন স্যার পড়াবেন। আমাদের সাথে আছেন, আপনারা জানেন যে ইংলিশ হাব যে পেজটা, সেখানে আছেন আমাদের সাথে শাহিন স্যার আছেন, ম্যাট ওয়ার্ল্ডের আছে আমাদের সাথে সাহাদ স্যার, হ্যাঁ, এবং আমাদের জিকে টিচার আছেন আলামিন স্যার, ঠিক আছে। তো আমাদের চারজন মানে প্রাইমারির A to Z ব্যাচ মাত্র 299 টাকায় আপনারা আমাদের এই কোর্সে যুক্ত হতে পারবেন। তো আমাদের মূল ক্লাস শুরু হবে কবে? আমাদের মূল ক্লাস শুরু হবে 7 তারিখ থেকে। আর 7 তারিখের আগ পর্যন্ত আপনারা এরকম ফ্রি ক্লাস পাবেন। তো আমরা আমাদের পড়ানোতে ফিরে আসি। আমাদের অনেক বন্ধু ইতোমধ্যেই যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। বলছে শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়। শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়, এটা আপনাদের উত্তর করতে হবে। আমি এখন থেকে উত্তরগুলো কাউন্ট করছি। দেখেন, এই প্রশ্নটা এসেছিল 2023 সালে। আমরা বিগত প্রশ্নগুলোর সবগুলোই সলভ করব। আচ্ছা, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসেরই পিডিএফ দেওয়া হবে। আমাদের ব্যাচে, ঠিক আছে। বাগেরহাট থেকে আমাদের সাথে আছে সাগর ঢালি। রাজিবুল ইসলাম আছে পাবনা থেকে। হ্যাঁ, ক্লাস হবে প্রায় 110টা ক্লাস হবে। প্রত্যেক ক্লাস শেষে আমাদের আবার পরীক্ষা নেওয়া হবে, প্রত্যেক ক্লাসের পিডিএফ দেওয়া হবে। এবং আমাদের যখন কোর্স শেষ হবে তখন অনেকগুলো স্পেশাল আমরা মডেল টেস্ট নিব, ঠিক আছে। নাটোর থেকে আছে আমাদের মাহমুদ, মারজানা বলছে ক্লিয়ার। বিবি সালমা আছে ভোলা থেকে। হ্যাঁ, নাটোর থেকে হোসাইন, তানজিম ইসলাম, তমা। ব্রাহ্মণবাড়িয়া থেকে আছে শরীফুল ইসলাম, আবু হোসেন, আবু ইউসুফ, আচ্ছা, অধরা, আচ্ছা, ধনির আচ্ছা, আমাদের আবু ইউসুফ বলছে বর্ণ হবে না। এটা প্রশ্নটার উত্তর, বর্ণ হবে না এই প্রশ্নের উত্তর। আর সবাইকে একটু রিকোয়েস্ট করব, চাঁপাইনবাবগঞ্জ থেকে আছে শাহিন আলী, ঠাকুরগাঁও থেকে আছে নিমাই চন্দ্র, আজহারুল ইসলাম, রিপন আছে আমাদের সাথে, রিমন আছে। ভাই ভার্সিটি প্রিপারেশন, হ্যাঁ, ভার্সিটি প্রিপারেশনের জন্য হবে। কুষ্টিয়া থেকে আছে তারা, আমাদের সাথে আছে মারুফ, ঢাকা থেকে, চুয়াডাঙ্গা থেকে। সবাইকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো আমরা একটু এটা আপনাকে বাক্য বলুক, শব্দ বলুক, হ্যাঁ, আপনাকে ভাষা বলুক, যদি বলে মৌলিক বা ক্ষুদ্রতম,
ক্ষুদ্রতম অংশ বলা হলে আপনি সেখানে ধ্বনি উত্তর করবেন। অনেকে দেখলাম যে বর্ণ উত্তর করছেন। যদি ধ্বনি বর্ণ, ধ্বনি আর বর্ণ কিন্তু দুইটাই সেম জিনিস। আমি মনে করেন এই যে আমি বলছি ক, খ, গ, ওয়া, আ, আমি যখন বলছি তখন আপনি সেটা শুনতে পাচ্ছেন, আমি বললে আপনি শুনতে পাচ্ছেন। তো ধ্বনি হচ্ছে শোনার ব্যাপার, ধ্বনি হচ্ছে কিসের ব্যাপার? শোনার ব্যাপার। আপনি যে আমরা যা মুখ দিয়ে উচ্চারণ করব সেটাই হচ্ছে কি ধ্বনি। তাহলে ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপটা, তাই না? কিন্তু আমরা যদি এটাকে লিখে ফেলি তাহলে সেটা হয়ে যাবে বর্ণ। দেখেন আমি যখন আবারও বলছি ক, খ, গ, ঘ, ওয়া, আ, রস্বই, আমি এগুলো বলছি, এগুলো বললে আপনি শুনতে পাচ্ছেন, ঠিক আছে? তো বললে বা শুনলে সেটা কি ধ্বনি। এই যে আমি লিখলাম, লিখার সময় কি আপনারা কিছু শুনতে পেয়েছেন? না। তো আমাদের ধ্বনির যে লিখিত রূপটা সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো বর্ণ, সেটাকে আমরা বলবো বর্ণ। তো যদি কোনো বর্ণ আর ধ্বনি তাহলে একই জিনিস, ঠিক আছে? বর্ণ আর ধ্বনি একই জিনিস। কিন্তু আগে তো আমাদের কি পৃথিবীতে আমাদের আগে ভাষা এসেছে, তারপরে তো বর্ণ এসেছে, তাই না? তাই উচ্চারণকে, উচ্চারণের রূপ যেটা ধ্বনি, এই ধ্বনিকে আমাদের প্রায়োরিটি দিতে হবে, ধ্বনিকে আমাদের প্রাধান্য দিতে হবে। আমাদের শব্দের বলতে পারে, আমাদের শব্দের না, এই প্রশ্নটা অনেকবার এসেছে, ঠিক আছে? এই যে 2023 সালে, তাহলে আমাদের ধ্বনি তত্ত্ব থেকে প্রশ্ন আসবে। আমরা বিগত সালের প্রশ্নগুলো সলভ করছি কেন? বিগত সালের প্রশ্নগুলো সলভ করছি, আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি এজন্যই যে আমাদের কোথা থেকে প্রশ্ন আসবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। দেখেন এখানে দেখেন ধ্বনি বা বর্ণ থেকে প্রশ্নটা আসলো, তাহলে আমাদের ধ্বনি তত্ত্ব, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, বর্ণমালা, এগুলো বিশদভাবে পড়া লাগবে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমাদের অ্যাটেন্ড করতে হলে এগুলো আমাদের কি ইন ডিটেলস পড়া লাগবে, ঠিক আছে? এগুলো এগুলো আমাদের কি পড়া লাগবে বলেন? ডিটেলস পড়া লাগবে। হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে আশা আছে, আশা আমার খুব প্রিয় স্টুডেন্ট। রবিউল ইসলাম আছে পঞ্চগড় থেকে, ভোরের শিশির আছে। ভোরের শিশির বলছে সাউন্ড নেই। না, আমিও তো দেখছি এখানে এক একটা ফোনে একটা সাউন্ডটা আছে ভোরের শিশির। ভোরের শিশির প্রিয়ভাজন। আবির আহমেদ আছে কিশোরগঞ্জ থেকে, ঝিনাইদহ থেকে সজীব আছে। আহ রশিদ মল্লিক, হ্যাঁ আমার প্রাণপ্রিয় ছোট ভাই, সে আছে আমাদের সাথে। যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা এই প্রশ্নটা উত্তর তো করলাম, ভালো কথা, উত্তর করলাম। এখানে আপনাকে শব্দ শব্দ না বলে আপনাকে বলতে পারে বাক্য, বলতে পারে কি ভাষা। যদি মানে ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্রতম একক বলে তাহলে কিন্তু আপনি ধ্বনি উত্তর করবেন, ঠিক আছে? তো এগুলো আমরা বিস্তর পড়বো যখন আমরা ধ্বনিতত্ত্ব ক্লাসটা পাবো তখন। তো ধ্বনিতত্ত্ব আমাদের পড়া লাগবে, না হলে আমরা প্রাইমারি কি পরীক্ষায় অ্যাটেন্ড করলে ভালো করব না, ঠিক আছে? কারণ ধ্বনিতত্ত্ব থেকে বরাবরই প্রশ্ন হয়। এই যে 2023 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানেও দেখতে পাচ্ছেন আপনারা ধ্বনিতত্ত্ব থেকে প্রশ্ন এসেছে। আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাব, ঠিক আছে? আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাব। হ্যাঁ, দেখি সবার আগে কে উত্তর করতে পারে। সবার আগে কে উত্তর করতে পারে দেখেন। নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতাকে, নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতাকে। নেকড়ে অরণ্য, নেকড়ে অরণ্য উপন্যাসটা হচ্ছে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস। এই উপন্যাসে দেখা যায় যে খান সেনারা, হুম, যেমন আলী খান, রেজা খান, এই খান সেনারা, এই ক্যাপ্টেনরা বা তাদের সৈনিকরা, এরা কি করে আমাদের যে বাঙালি যে মেয়েরা আছে তাদেরকে ধরে নিয়ে একটা আর কি গোডাউন, গোডাউনের মতো থাকে আর কি, ওখানে আর কি রাখে প্রায় শখানেক মেয়েকে। ওভাবে রাখে, ওভাবে রাখার পরে কি করে তাদের সাথে যত ধরনের অত্যাচার, হ্যাঁ, নির্যাতন করে, তাদেরকে ধর্ষণ করে এবং তারা ধর্ষিত হয়। এবং ব্যাপারটা দেখা যায় যে তাদের যেই মর্মান্তিক যেই আহ সংলাপগুলো, সেগুলোই আসলে এই নেকড়ে অরণ্য। নেকড়ে বলতে এই পাকিস্তানিদেরকে বোঝাচ্ছে এই নেকড়ে, ঠিক আছে? নেকড়ে, নেকড়েরা যেরকম বুঝতেই পাচ্ছেন কি অত্যন্ত বর্বর, পাশবিক, হুম, যে নির্যাতনের শিকার হয় বাঙালি মেয়েরা। এখানে থাকে জায়েদা, এখানে থাকে তনিমা, ঠিক আছে? এই ক্যারেক্টার গুলো আমরা পাবো এই নেকড়ে অরণ্য উপন্যাসে। তাহলে আমাদের সাহিত্য থেকেও কি আসবে? সাহিত্য থেকে আমাদের প্রশ্ন আসবে। এটা কিন্তু আমাদের কি করা লাগবে? এগুলো আমাদের পড়া লাগবে, ঠিক আছে? দেখি আমাদের উত্তর কে কে করছে। আমরা শুধু উত্তর করব না, এ বি সি এরকম করে অনেকে উত্তর করছেন। এখন বি কত নাম্বারের? বি একের নাকি দুইয়ের? পাশে নাম্বারটা লিখে দিতে হবে, হ্যাঁ। নাম্বারটাই যে আমাদের যেভাবে উত্তর করছে আমাদের আশা, আশা আক্তার উত্তর করছে, কাকুলি আক্তার, আরজু, হুম, আবার আশা, পারুল, হ্যাঁ পারুল, স্নেহভাজন পারুল, সে আমাদের সাথে যুক্ত হয়েছে। তারা যুক্ত হয়েছে, শামীম যুক্ত হয়েছে, হ্যাঁ। আর সবার হ্যাঁ অনেকে সালাম দিচ্ছেন।
আমাদের সালামগুলো আমি একসাথে নিয়ে নিলাম। সানজিদা খানম, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই আমরা উত্তর করছি, হ্যাঁ, সবাই আমরা উত্তর করছি, খুব ভালো। এবং সবাই আমরা পাচ্ছি। আর এই প্রত্যেকটা উপন্যাসের ক্যারেক্টার গুলো, বিখ্যাত যে উপন্যাসগুলো আর কি, সেই ক্যারেক্টার গুলো আমরা জেনে রাখবো। ক্যারেক্টার গুলো জেনে রাখার পাশাপাশি আমরা আরো কি কি জেনে রাখবো? ক্যারেক্টারের পাশাপাশি আমাদের অন্যান্য ব্যাপার স্যাপার গুলো জানা লাগবে। ক্যারেক্টার জানার পাশাপাশি আমাদের আহ, এই প্রেক্ষাপটটা বা এই ঘটনাটা একটু সংক্ষেপে মনে রাখা লাগবে। আমি বলে দিয়েছি আপনাদের এটা কি নিয়ে আর কি, এই উপন্যাসটা। তো এই উপন্যাসটা আমাদের, এটার উত্তর হবে কি বলেন? এই উত্তরটা হবে শওকত ওসমান। কি উত্তর হবে আমাদের? শওকত ওসমান উত্তর হবে। আপনারা সবাই উত্তর করছেন, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম লুবাবা। আচ্ছা, পারুল, হ্যাঁ, অনেকদিন পর লাইভ দেখছি, পারুলকে ধন্যবাদ। আয়েশা সিদ্দিকা, আমাদের ব্যাচের স্টুডেন্ট, প্রাইমারি ব্যাচের স্টুডেন্ট, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তারা, আচ্ছা, জয়ী, হ্যাঁ, ফারজানা জয়ী, ঈশিতা, আমাদের সাথে আছে সৈকত সরকার, আমাদের সাথে আছে সানজিদা, আমাদের সাথে আছে ইশরাত, সাদিয়া ইশরাত জামান, আমাদের সাথে আছে আওয়াল, আমাদের সাথে মারুফ ভাই আছে, আমাদের সাথে আছে ইব্রাহিম, রেবেকা নাজনীন, সাইফুল ইসলাম, কুমিল্লা থেকে সাইফুল ইসলাম, ধন্যবাদ। ঈশিতা, ওয়ালাইকুম আসসালাম, গোপালগঞ্জ থেকে আছে ঈশিতা, আমিও ক্লাসটা গোপালগঞ্জ থেকে নিচ্ছি। যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রাসেল মিয়া, চুমকি, চুমকি বলছে ভর্তি হতে চাই। চুমকি, ভর্তি হতে চাইলে আমাদের ইনবক্স করলেই হবে। প্রাইমারিতে ভর্তি হতে চাই, আবির ইসলাম বলছে ভর্তি হতে চাইলে ইনবক্স করতে হবে। মাত্র 299 টাকায় 4জন টিচার প্রায় 110টা মতো ক্লাস নেবে। প্রত্যেক ক্লাসের আবার পিডিএফ পাবেন, আবার পিডিএফ তো পাবেন, পাশাপাশি আমাদের এক্সাম হবে। আর ক্লাস প্রতি বা টপিকস ওয়াইজ এক্সাম হবে। আমাদের ব্যাচ শেষে অনেকগুলো স্পেশাল মডেল টেস্ট দিতে পারবেন মানসম্মত প্রশ্নে, ঠিক আছে? আমাদের সাথে আজমেরি হাজবি আছে, সুমাইয়া ইসলাম আছে, আবির আহমেদ আছে, সঞ্জিদা আলী আছে, মাহমুদা খাতুন আছে, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আবদুল্লাহ আছে আমাদের সাথে, রেবেকা নাজনীন, হ্যাঁ, আমাদের অর্চিতা সরকার আছে, ঈশিতা আছে, হ্যাঁ, অর্চিতা আছে, আবারও মাহমুদা স্মৃতি আছে, নাজমুল ইসলাম, বিপুল, রাইহান, হ্যাঁ, রাইহান চৌধুরী, আর সৌদি আরব থেকে দেখছে, ওই বাবা। আমাদের সাথে মোহাম্মদ জহির প্রধান আছে, হ্যাঁ, প্রবাসী ভাইরাও আমাদের ক্লাস দেখছে, হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমার প্রিয় প্রাণপ্রিয় বন্ধু গুরুজি, হ্যাঁ, সেও আমাদের বিশ্ববিদ্যালয়ের গুরুজি, আমাদের হুমায়ুন কবির বাবু ভাই আছে আমাদের সাথে, ধন্যবাদ বন্ধু যুক্ত হওয়ার জন্য। জান্নাত আছে, জান্নাত বলছে আমি আছি। সাতক্ষীরা থেকে সুরাইয়া ইয়াসমিন আছে। আমি এতগুলো কমেন্ট, এত ভালোবাসা আসলে নিতে পারছি না, একটু কম কম ভালোবাসা দেন। এত ভালোবাসা ধরছে না, উতলায় উতলায় হচ্ছে, সবার কমেন্ট পড়তে পারছি না, এত ভালোবাসেন আপনারা। তো শওকত ওসমান, এই শওকত ওসমানের আরো কিছু আমাদের উপন্যাসের ব্যাপারে জানা লাগবেন। এই নেকড়ে অরণ্য খুবই বিখ্যাত, যেহেতু আমাদের মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড, এবং বাস্তবিক কথাগুলো, কোনো নেপোটিজম নেই, এই পক্ষকে খুশি করা ওই পক্ষকে খুশি করা, কোনো রাজনৈতিক দলকে খুশি করা না। তিনি যেগুলো দেখেছেন মুক্তিযুদ্ধের সময়, সেগুলোই লিখেছেন নেকড়ে অরণ্যে। যেভাবে গোডাউনের মধ্যে এই যে জায়েদা, তনিমা, হ্যাঁ, এই মেয়েগুলোকে কি করছে, এই যে ধর্ষিত হচ্ছে এই মেয়েগুলো, ঠিক আছে, কাদের দ্বারা? খান সেনাদের দ্বারা, সেই নরপিশাচদের দ্বারা, ঠিক আছে, তারাই হচ্ছে এই নেকড়ে, যারা আমাদের এই বাংলার সাজানো গোছানো এই বাংলাটাকে কি করে দিয়েছিল, তছনছ করে দিয়েছিল। আর এখানে কিছু মর্মান্তিক মর্মান্তিক কি কিছু আমরা সংলাপ দেখতে পাবো এই ক্যারেক্টার গুলোর। হুম তো এখানে আরো খান সেনাদের মধ্যে ওই যে থাকে আর কি, ক্যাপ্টেন থাকে, তারা হচ্ছেন কি যে খানরা থাকে আর কি। তো আলী খান থাকে, রেজা খান থাকে, তারা আর কি এই অত্যাচারগুলো করে। তো ঠিক আছে, এটার পাশাপাশি আমরা এখানে শওকত ওসমানের আরো কিছু আমরা উপন্যাস এখানে মনে রাখার চেষ্টা করব। যেমন একটা উপন্যাস আছে, এটা জাহান্নাম, জাহান্নাম কিন্তু না, জাহান্নম হইতে বিদায়, হইতে বিদায়, এই উপন্যাসটাও আমাদের মনে রাখা লাগবে শওকত ওসমান স্যারের। পাশাপাশি আমাদের আর একটা কি মনে রাখা লাগবে, আমাদের এই যে দুই সৈনিক, এই নামেও কিন্তু তার একটা উপন্যাস আছে, ঠিক আছে। আবার নেকড়ে অরণ্যটা আছে, হ্যাঁ। আর একটা উপন্যাস আছে জলাঙ্গি, এই উপন্যাসগুলো তার বিখ্যাত উপন্যাস, এগুলো আমাদের জানা লাগবে। আর জলাঙ্গি ছাড়াও আর একটা, এই যে বললাম নেকড়ে অরণ্য, ঠিক আছে, নেকড়ে অরণ্য। আমরা এভাবে বলতে পারি যে শওকত ওসমানের দুই সৈনিক জাহান্নাম হইতে বিদায় নিয়ে কি করলো, হ্যাঁ, জলাঙ্গির সাথে, জলাঙ্গি মনে করেন একটা মেয়ে, জলাঙ্গির সাথে কি করলো, জলাঙ্গির সাথে ওই নেকড়ের অরণ্যে চলে গেল। জলাঙ্গি একটা মেয়ে, হ্যাঁ, মানে পানি সদৃশ, পানির মতো একটা মেয়ে আর কি, হ্যাঁ।
এরকম তো এই জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, জলাঙ্গি, এটা ছাড়াও নেকড়ে অরণ্য, এই উপন্যাসগুলোর কথা আমরা মনে রাখবো এই শওকত ওসমানের। ঠিক আছে, আমরা সাহিত্য পড়বো তখন এগুলোর ব্যাপারে আরো বিস্তর বিশদ আলোচনা করব। আপাতত আমরা তত আলোচনায় যাচ্ছি না। আমরা এবার দেখি এখানে, হ্যাঁ, দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন। দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন, এটাকে কি বলতে পারি বলেন? দিন, দিন আর সন্ধ্যা মানে সূর্যাস্ত আর আর কি একবারে সন্ধ্যা হয়ে যাওয়া, এই দুটার মধ্যবর্তী একটা সময়, সেই সময়টাকে আমরা কি বলবো বলেন? সন্ধ্যাকাল বলবো, আলো ছায়া বলবো, সায়াহ্ন বলবো, গোধূলি বলবো? ঠিক আছে, কোনটা বলবো? সায়াহ্ন, গোধূলি, আলো ছায়া, সন্ধ্যাকাল, বলেন এটা কোনটা বলবো? একটু দেখি, আমরা উত্তর করার চেষ্টা করি। আমাদের সাথে আলমির যুক্ত হয়েছে, আলমিরকে ধন্যবাদ। হ্যাঁ, জলাঙ্গি উপন্যাস, ধন্যবাদ ভোরের শিশির। হ্যাঁ, শওকত ওসমান স্যারের। আমাদের সাথে জসিম উদ্দিন আছেন, তিনি বলছেন আমি একজন বিজ্ঞান শিক্ষক, বিজ্ঞান বিষয়ের শিক্ষক। স্যারকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আহ, আহ, আমি জানা উনি 45+, তিনি জানার জন্য দেখেন। ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনার জন্য অফুরান ভালোবাসা স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আলমির আছে আমাদের সাথে, শারমিন আছে আমাদের সাথে, অর্চিতা সরকার আছে, ভোরের শিশির আছে, আব্দুল বাড়ি, আবারও ভোরের শিশির, মাহমুদ হাসান। হ্যাঁ, সবাই 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 উত্তর করছে। হ্যাঁ, তবে উত্তরের একটু ভিন্নতা পাচ্ছি। অনেকে সায়াহ্ন উত্তর করছি, অনেকে গোধূলি উত্তর করছি। কোনটা হবে? দিনের আলো ও সন্ধ্যার মিলন যেখানে হয়, দিনের আলো আর সন্ধ্যার মিলন যেখানে হয়, ওটা সায়াহ্ন না। সায়াহ্ন হচ্ছে দিনের সাই বা অবসান ভাগ, দিনের সাই বা অবসান শেষ ভাগ, সে সন্ধ্যার দিকটা, সেটা সায়াহ্ন। আর গোধূলি, এটার উত্তরটা কি হবে আমাদের বলেন? এটার উত্তরটা কি হবে একটু কমেন্ট করে জানান। গোধূলি বানান ভুল করছি, হ্যাঁ, অনেকে গোধূলি বানান তো এখানে দেওয়াই আছে, তারপরেও যদি আমরা ভুল করি তাহলে তো হলো না। তাহলে কি হলো বলেন? তাহলে হলো না। আরো কিছু বন্ধুরা উত্তর করুক, তারপর আমরা এটা আলোচনা করব। ঠিক আছে, আমরা সবাই উত্তর করতে থাকি, আর অনেকে কমেন্ট করছে আমাদের সাথে, অনেকেই যুক্ত হচ্ছে। এটা খুবই একটা ভালো কথা, হ্যাঁ, যে আমাদের ক্লাসগুলো অনেকেই করছে আর কি। কমেন্ট গুলো আমি হঠাৎ পড়তে পারছি না, কোনো একটা প্রবলেম হলো নাকি? হ্যাঁ, পাচ্ছি এবার। মাওয়া, রাজিবুল ইসলাম, হ্যাঁ, আমাদের সুবল, জালাল দাস, আওয়াল, আমাদের সাথে আছে ধনঞ্জয়। হ্যাঁ, ধন্যবাদ ধনঞ্জয় ভাইকে, অনেকদিন পরে দেখলাম। শারমিন আছে, প্রান্ত আছে, মুমতাহিনা মেহেরিন, কৃষ্টি আছে। হ্যাঁ, এটা হবে গোধূলি। এটা হবে কি? গোধূলি, গরুরা যখন কি ধুলা মানে বালি উড়িয়ে যখন বাড়িতে ফিরে, আসলে এরকম না, এভাবে মনে রাখা হয় ওই সময়টা গরুর যখন মাঠ থেকে বাসা ফেরে, তাই না, ধুলা উড়িয়ে, গোধূলি। এটা হচ্ছে যখন আমাদের আর কি ওই সন্ধ্যা, যেটা বলি আমরা, সন্ধ্যা আর সূর্যাস্তের মাঝামাঝি যে সময়টা, ঠিক আছে, একটু বিকাল বিকাল হয়ে যাবে যখন, সেটা। ঠিক আছে, এই যে এরকম। পারবো না এটা? হ্যাঁ, অনেকে সঠিক উত্তর করেছে এটা, অনেকে এটা সঠিক উত্তর করছে আমাদের। হ্যাঁ, গোধূলি উত্তর হবে। এগুলো তেমন আমাদের বুঝার কিছু নাই, এগুলো আমরা মুখস্থ করব। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা আমাদের পরের প্রশ্নে চলে আসি। আমাদের পরের প্রশ্নে চলে আসি আমরা। পরের প্রশ্নটা কি বলছে দেখি। জেলে ভাই মাছ ধরে, হ্যাঁ, এটা আমাদের বুঝার মতো জিনিস আছে, আমরা কারকও শিখবো একটু অল্প করে। হ্যাঁ, জেলে ভাই মাছ ধরে মেঘের ছায়ায়, চরণটিতে জেলে কোন কারক? জেলে ভাই মাছ ধরে মেঘের ছায়ায়, এই চরণটিতে জেলে, এই যে জেলে দেখতে পাচ্ছেন, জেলে কোন কারক? এই যে জেলে কোন কারক, এটা একটু বলতে হবে আমাদের সবাইকে। হ্যাঁ, প্রাইমারি মূল ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি 7 তারিখে। হ্যাঁ স্যার, রিপ্লে দেন। নিবন্ধনের কোনো ক্লাস নেবেন? হ্যাঁ, নিবন্ধনের আমাদের একটা ব্যাচ আছে, আপনি ইনবক্স করলে আপনাকে ডিটেলস দেওয়া হবে। অর্চিতা সরকার, আপনি ইনবক্স করবেন। হ্যাঁ, এক কমেন্ট অনেকবার করেছে সে। আচ্ছা, আমাদের সাথে নিবন্ধনে যুক্ত হতে চাইলে ইনবক্স করতে হবে একটু, হ্যাঁ, কষ্ট করে আপনাকে ডিটেলস দিয়ে দেওয়া হবে। রেগুলার ক্লাস হয়, হ্যাঁ রেগুলার ক্লাস হবে, সপ্তাহে 4 দিন ক্লাস হয়। স্যার একটু নামটা বলেন, কার নাম? কার নাম বলবো মানে আমাদের শিক্ষকদের নাম বলবো? কার নাম বলবো বলেন? অনেকে উত্তর দিচ্ছে, সুবল উত্তর দিচ্ছে,
রাইহান চৌধুরী উত্তর দিচ্ছে, শেষের কবিতা উত্তর দিচ্ছে, আফসানা হক উত্তর দিচ্ছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এটা ওই যে শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2023 সালে লাস্ট যেই শিক্ষক নিয়োগ পরীক্ষাটা হয়েছে আর কি প্রাইমারির, সেখানে এটা এসেছিল। দেখেন, জেলে ভাই মাছ ধরে, আমি ক্লাস নিচ্ছি, ক্লাসটা কে নিচ্ছে? আমি। তাহলে আমি হচ্ছে কর্তৃকারক, যে কাজ করে সে হচ্ছে কর্তৃকারক। আমি আমাদের এক বন্ধুর নাম নিই, এস এম আবদুল্লাহ। এস এম আবদুল্লাহ আমাদেরকে কমেন্ট করেছে, তো এস এম আবদুল্লাহ ক্লাস দেখছে, ক্লাসটা কে দেখছে? এস এম আবদুল্লাহ। তাহলে এস এম আবদুল্লাহ হচ্ছে কর্তৃকারক। ঠিক আছে। তো আমাদের আছে রাহাত তানভীর কমেন্ট করছে, তো রাহাত তানভীর কমেন্ট লিখছে কে? রাহাত তানভীর। তো রাহাত তানভীর হচ্ছে কি? কর্তৃকারক। ঠিক আছে। আমাদের সাথে এম আশিকুর রহমান আছে, তিনি ক্লাসগুলো দেখছেন। তাহলে যে 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 কাজটা করে সে হয় কর্তৃকারক। তো এখানে দেখেন ক্রিয়াপদটা আগে খুঁজে বের করেন। ধরে, এই ধরার কাজটা কে করে? যে কাজটা করে সে হচ্ছে কর্তৃকারক, যে কাজটা করে সে হচ্ছে কর্তৃকারক, যে কাজটা করে সে হচ্ছে কি? কর্তৃকারক। তাহলে কর্তৃকারক কে? এই যে জেলে। আর যার উপর কাজ হয় সে হচ্ছে কর্মকারক। তাহলে মাছ এখানে কর্মকারক, কারণ মাছের উপর কাজটা হচ্ছে। আমি আমি মনে করেন এরকম বললাম যে আমি বই পড়ি, তাহলে দেখেন আমি বইয়ের ওপর কাজটা করছি। আমি বই পড়ি, তো বইয়ের ওপর কাজ করছি, তাহলে বইটা হচ্ছে কর্মকারক। যার উপর কাজ হবে সে হচ্ছে কর্মকারক, যাকে আশ্রয় করে আর কি কাজটা হবে। আমি ফুল তুলছি, আমি কার উপর কাজটা করছি? ফুলের উপর, তাহলে ফুল হবে কর্মকারক। তাহলে এখানে মাছের উপর কাজটা হচ্ছে, মাছ হচ্ছে কর্মকারক। কিন্তু আমাদের তো মাছ বের করতে বলেনি, আমাদের বের করতে বলছে জেলে। এখন জেলে যেহেতু কাজটা করছে, যে কাজ করে সে হয় কর্তৃকারক। তাহলে জেলে হবে কর্তৃকারক। কর্তৃকারক কোথায় আছে? আমাদের কর্তৃকারক আছে এতে, কর্তৃকারক আছে দিতে। এখন এখানে বলছে কর্তৃকারকে প্রথমা, এক জায়গায় বলছে কর্তৃকারকে সপ্তমী। সপ্তমী বিভক্তিটা কি? আমরা প্রথমা দ্বিতীয় এগুলো স্কিপ করলাম, আমরা সপ্তমী বিভক্তিটা দেখি। এ অ তে। তো এই যে শব্দটা এখানে দেখেন, জেলে, জেলে। আপনারা অনেকে এটা এভাবে মনে করেন যে জেলে, এখানে তো কি আছে? এখানে তো একটা কি আছে? হ্যাঁ, এ বিভক্তি আছে। আসলে এ বিভক্তি নাই, এখানে শব্দটাতেই তো এ থাকে, মূল শব্দটাই তো জেলে, এখানে তো কোনো বিভক্তি নাই, এখানে কোনো বিভক্তি নাই। ঠিক আছে। আমি বললাম মায়ে ঝিয়ে, মায়ে ঝিয়ে, মায়ে, দেখেন মায়ে, মূল শব্দটা মা, তো এটার সাথে এ বিভক্তি আছে। ঠিক আছে, এটার সাথে এ বিভক্তি আছে, মায়ে ঝিয়ে, এটার সাথে এ বিভক্তি আছে, কিন্তু জেলে তো এখানে মূল শব্দ, এটা কিন্তু বিভক্তি না। ঠিক আছে। আমি বললাম ছেলে, মনে করেন আমি ছেলে এই শব্দটা বললাম, ছেলে, তো এখানে এই যে এখানেও এ, এখানেও এ, আপনারা এই যে এ দেখে মনে করবেন যে এখানে এ বিভক্তি আছে, মানে সপ্তমী বিভক্তি আছে। এটা আসলে এ বিভক্তি নেই। এটা আসলে কি বলেন? এটা আসলে এই যে এ বিভক্তিটা, এই যে এই এটা তো মূল শব্দের সাথেই আছে, এটা তো বিভক্তি না। মূল শব্দ আপনি বিভক্তি বাদ দিয়ে দিলে, এই যে বিভক্তিটুকু বাদ দিয়ে দেন, মা পাচ্ছেন। কিন্তু এখানে বিভক্তিটা যদি বাদ দিয়ে দেন তাহলে ছেল পাবেন, ছেল। ছেল বলে কিছু হয়, অনেকে এটা ভুল বুঝেন আর কি, তার জন্য বলে দিলাম যে এখানে অনেকে বলেন যে এখানে কি, এখানে অনেকে বলেন যে এখানে এ বিভক্তি আছে, মানে সপ্তমী বিভক্তি আছে। এটা আসলে সপ্তমী বিভক্তি না। এটা আসলে কি না? সপ্তমী বিভক্তি না। এটা আসলে কোনো বিভক্তিই নাই, মানে শূন্য বিভক্তি আছে, বা প্রথমা যেটাকে বলি সেটা। ঠিক আছে। মূল শব্দটাই ছেলে, মূল শব্দটাই ছেলে, বিভক্তি তো এক্সট্রা অংশ, যেটা অতিরিক্ত অংশ যুক্ত হয় শেষে, তাই না? কিন্তু এখানে এটা অতিরিক্ত যুক্ত হয়নি, এটা আগে থেকেই ছিল, এটা আগে থেকেই ছিল, ছেলেতেও যেমন এটা আগে থেকেই ছিল। ঠিক আছে। আমি বললাম হাটে বাজারে বসেছে কি? প্রেমের মেলা। এখানে দেখেন আমি বললাম, আমি যখন বলছি হাটে, আমি যখন কি বলছি, আমি যখন বলছি হাটে, তখন একটু খেয়াল করেন, হাটে, হাটে বাজারে বসেছে প্রেমের মেলা, বাকিটুকু লিখলাম না। তো হাটে, এখানে মূল শব্দটা কিন্তু হাট। তো আপনি এখানে বলবেন যে এ বিভক্তি যুক্ত হয়েছে, ভালো কথা, কিন্তু ছেলে এখানে তো এ বিভক্তি যুক্ত হয়নি, এটা এই শব্দেরই অংশ। জেলে, জেলেটা এ বিভক্তি যুক্ত হয়নি, এটা শব্দেরই অংশ। তাহলে এখানে কোনো বিভক্তি নাই। বিভক্তি যদি না থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রথমা। তাহলে আমাদের উত্তর কি হবে বলেন? কর্তৃকারক যেহেতু উত্তর হবে, আগেই ব্যাখ্যা করেছি। আর কর্তৃকারকে এখানে যেহেতু কোনো বিভক্তি নাই, এই জেলে শব্দটাতে যেহেতু কোনো বিভক্তি নাই, তাই এটা কর্তৃকারকে প্রথমা। কারা কারা এই উত্তর করেছি তারা তারা হুম এটা আশা করছি বুঝেছি। মিস্টেক করে ফেলেছি ফাতেমা, হ্যাঁ ভুল হয়ে গেল, হ্যাঁ ভুল হলে প্রবলেম নাই জান্নাত, হ্যাঁ ভুল থেকেই তো ফুল হয়ে যাবে। হ্যাঁ, ভুল ভুল থেকেই তো একদিন কি হয়ে যাবে, আমরা শিখবো, ভুল থেকেই শিক্ষা নিব। ব্যাপারটা কি, রেবেকা বলছে ভুল হয়েছে, রেবেকা ভুল হয়েছে হোক, এখন কি আমরা পারবো? এরপর থেকে কি পারবো কিনা সেটা বলি আমরা।
রেবেকা নাজনীন বলছে নাইস, ধন্যবাদ রেবেকা নাজনীনকে। আয়েশা খাতুন আশা আছে, হ্যাঁ আয়েশা খাতুন আশাকে ধন্যবাদ। বাংলা ক্লাস তো আমাদের ব্যস্ত, আমি ক্লাস নেব ভাইয়া। হ্যাঁ, আবির আহমেদ, আমাদের সাহাদ স্যার গণিতের ক্লাস নেবেন। সাহাদ স্যারের গণিত ক্লাসগুলো আপনারা ম্যাট ওয়ার্ল্ড, হ্যাঁ এই পেজটাতে সার্চ দেবেন, ওখানে আপনি ক্লাস দেখতে পাবেন। আমাদের ইংলিশ হাব পেজটা সার্চ দেবেন, সেখানে আমাদের শাহিন স্যার ক্লাস নেবেন, ইংলিশ ক্লাস, ঠিক আছে। আর বাংলা ক্লাস আমি নেব। আর রিমা বলছে হ্যাঁ ক্লিয়ার, রিমা বলছে ক্লিয়ার। উম্মে হাবিবা বলছে খুব ইজি, না ভুল হয়েছে বলছে উম্মে হাবিবা, হ্যাঁ অন্যজন বলছে খুব ইজি। আচ্ছা, আশা বলছে ইনশাল্লাহ পারবো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি এত পরেও সালাম নিচ্ছি, সবার সালাম নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এবার পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে চলে আসলাম, কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? কোন ক্ষেত্রে? দেখেন, ও ভালো কথা, আমরা আগে একটু দেখি। দেখেন, কারক থেকে তাহলে আপনার প্রশ্ন আসবে, সাহিত্য থেকে প্রশ্ন আসবে। আমরা শওকত ওসমান থেকে প্রশ্ন দেখলাম, নেকড়ে অরণ্য, ঠিক আছে। তো আমাদের সাহিত্য পড়া লাগবে, কারক পড়া লাগবে। এখানে দেখেন আবারও কারক, সন্ধি, প্রকৃতি, সমাস, এগুলো থেকেও প্রশ্ন আসবে প্রাইমারি পরীক্ষায়। হ্যাঁ, আপনারা বিগত সালে এসেছে, আপনারা যখন পরীক্ষা দেবেন আপনাদেরও তখন কি, আপনাদেরও তখন আপনাদেরও তখন কি প্রশ্ন আসবে। হ্যাঁ, আপনারা যখন পরীক্ষা দেবেন আপনাদেরও তখন এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে। আচ্ছা ওকে, আচ্ছা, তো আমরা এই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করি। স্যার আপনার ক্লাসের অপেক্ষায় ছিলাম, বর্ষাকে ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা আমাদের সাথে শারমিন আছে, আমাদের সাথে শারমিন আছে, সবাইকে ধন্যবাদ যারা যারা যুক্ত আছি। আচ্ছা, ভোরের শিশির উত্তর করছে মাহমুদ হাসান। নীল ধ্রুব তারা উত্তর করছে। শারমিন উত্তর করছে। অধরা, অহনা, কেয়া, মোহাম্মদ আব্দুল্লাহ, এস মোহাম্মদ আব্দুল্লাহ, মর্জিনা বেগম, অধরা, আশা, শারমিন, মিতু, মাহমুদ হাসান, মায়া, মাসুম আলী, মাওয়া, সাগর ঢালি, রেবেকা নাজনীন, নুসরাত জাহান, জান্নাতুল ফেরদৌস নার্গিস, রফিকুল ইসলাম সুমন, সবাইকে ধন্যবাদ আমাদের উত্তর করার জন্য। দেখেন, কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? আপনাদের যখন পড়াবো তখন চ্যাপ্টারের নামই হবে কারক ও বিভক্তি। একটু আগে আমরা যে প্রশ্নটা সলভ করলাম, দেখেন এখানে কি শুধু আপনাকে কারক চেয়েছে, সাথে বিভক্তি চাইনি? তো কারক বের করতে হলে আপনাকে বিভক্তি লাগবে। অনেকে সঠিক উত্তর করছি, রেবেকা উত্তর করছি, জাহাঙ্গীর আলম উত্তর করছি সঠিক, হ্যাঁ আব্দুল্লাহ উত্তর করছি সঠিক, সবাই উত্তর করছি, হ্যাঁ। তো দেখেন কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়, কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়, এই ব্যাপারটা একটু বুঝেন। আমাদের কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? কারকের ক্ষেত্রে। দেখেন আমরা আগে এই যে কর্তৃকারক বলেছিলাম এবং বিভক্তিটাও কিন্তু আমাদের উল্লেখ করা লাগছিল। তো কারকের ক্ষেত্রে বিভক্তিটা মুখ্য বা বিবেচ্য বিষয়। সন্ধির ক্ষেত্রে বিভক্তি লাগে না। আমি বললাম বিদ্যাযোগ আলয়, বিদ্যালয়, এখানে বিভক্তির আর কি আছে? দুইটা শব্দ, কি দুইটা শব্দের কি ধ্বনি মিল হলো, ধ্বনির মিল হলো না। বিদ্যা এখানে হলো আ, আর কি আলয়, এখানকার আ আর এখানকার আ মিলে কি হয়ে গেল? বিদ্যালয় হয়ে গেল। কি বিদ্যালয়, আ প্লাস আ মিলে আ হতে পারে। এখানে বিভক্তির কি আছে? এখানে ধ্বনির মিল আছে, ধ্বনির ব্যাপার আছে, ঠিক আছে। আমি বললাম নব প্লাস অন্ন হয়ে গেল নবান্ন, হয়ে গেল নবান্ন। এখানে বিভক্তির কি ব্যাপার আছে বলেন? এখানে বিভক্তির কি ব্যাপার আছে? নব, এর যার কেউ নাই তার অ আছে, এখানে অ আর অন্যর অ, অ আর অ মিলে হয়ে গেল আ, এই যে নবা, আ হয়ে গেল। তো এখানে কি ধ্বনির ব্যাপার আছে, ধ্বনির মিল, ঠিক আছে। তো এখানে সন্ধিতে কোনো বিভক্তির ব্যাপার স্যাপার নাই। প্রকৃতি প্রত্যয়েও কি বিভক্তির কোনো ব্যাপার নাই। আমি বললাম মানব, মানব এর প্রকৃতি প্রত্যয় কি করলাম? মনু, আর এর সাথে স্ন দিলাম, স্ন প্রত্যয় দিলাম। হ্যাঁ, এখানে প্রত্যয়ের ব্যাপার আছে, প্রকৃতির ব্যাপার আছে, ঠিক আছে। এখানেও বিভক্তির কোনো কি ব্যাপার নাই। সমাস, সমাস আমি বললাম দম্পতি, জায়া ও পতি, বা আমি বললাম কি ছেলে মেয়ে, ছেলে মেয়ে, ঠিক আছে। আমি বললাম ছেলে ও মেয়ে, ব্যাস বাক্য করলে ছেলে ও মেয়ে। বিভক্তির কোনো ব্যাপার স্যাপার আছে? আমি বললাম সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। বিভক্তির কোনো ব্যাপার স্যাপার আছে? আমি বললাম মুখচন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়। বিভক্তির কোনো ব্যাপার স্যাপার আছে? ব্যাপার স্যাপার নাই। তৎপুরুষ সমাসে অবশ্য বিভক্তি লাগে, প্রথমা তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ, হ্যাঁ প্রথমা তৎপুরুষ বলে তো কিছু নাই, দুঃখিত। দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, হ্যাঁ চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ। হ্যাঁ, এই যে তৎপুরুষ সমাসগুলো বের করতে আমাদের বিভক্তি শেখা লাগবে। হ্যাঁ, বিভক্তির অ্যাপ্লাই আছে সেখানে, ঠিক আছে। তো সমাস, সমাসের চেয়ে কারকটাই কি, সমাসের একটা সেকশনে একটু বিভক্তি লাগে।
হ্যাঁ, তো কিন্তু কারকে তো কি পুরোটুকুই বিভক্তির ব্যাপার। যেমন আমি মনে করেন বললাম কারকে কেন বিভক্তি আরো প্রধান, আমি বললাম যে মনে করেন আমি এরকম বললাম যে ফটিকের ভাই, ফটিকের ভাই, ফটিকের ভাই ঢাকা থাকে, ফটিকের ভাই ঢাকা থাকে। তো কারক তো ক্রিয়ার সাথে সম্পর্ক, তাই না? ক্রিয়ার সাথে বাকি পদগুলোর সম্পর্ককেই কারক বলে। তো এখানে দেখেন থাকে, থাকে, হ্যাঁ, এই যে ফটিকের, হ্যাঁ, এই যে ফটিকের রবায়ের এই সম্বন্ধ পদের সাথে থাকছে, সম্বন্ধ পদের পদে থাকছে, হ্যাঁ। তো এই যে সম্বন্ধ পদের সাথে কিন্তু রবায়ের বিভক্তি আছে, তো এটা আমাদের সম্বন্ধ পদ বলতে হবে, রবা এর। হ্যাঁ, এখানে আছে ফটিকের। তাহলে এটা এই ঢাকা থাকে, কে ঢাকা থাকে? এই যে ভাই থাকে, ফটিক কিন্তু ঢাকায় থাকে না, ঠিক আছে, ভাই থাকে, তো ভাইয়ের সাথে তো কোনো বিভক্তি নাই, ঠিক আছে। আর ভাইয়ের সাথে কি কোনো বিভক্তি নাই, তাহলে এটা কি ভাইটা কর্তৃকারক, আর কি কর্তৃকারকে কোন বিভক্তি? শূন্য বিভক্তি। কিন্তু মাঝে মাঝে কি বিভক্তি থাকতে পারে, বিভক্তি নাই কিন্তু তাও আমরা এখানে কি বলবো? এখানে বলবো বিভক্তি নাই মানে আমরা এটাকে প্রথমা বিভক্তি বলবো, ঠিক আছে, কর্তৃকারকে প্রথমা বিভক্তি। কিন্তু আপনি বললেন যে এই ঝিনুক থেকে মুক্তা পায়, কি বললেন? ঝিনুকে মুক্তা মেলে, ঝিনুকে কি বললেন? বলেন মুক্তা মেলে। ঝিনুকে এই যে এ বিভক্তি আছে, ঝিনুকে এ বিভক্তি আছে, তাহলে এ বিভক্তির ব্যাপারটা লাগবে। আপনি যখন পাচ্ছেন কোনো কিছু থেকে, যখন আমরা কিছু আহরণ করি, লাভ করি, তাহলে ঝিনুক থেকে মুক্তাটা মাইনাস হচ্ছে, তাই না? তার মানে এটা অপাদান কারক হবে। অপাদান কারক আমাদের শেখার মুখ্য বিবেচ্য বিষয় না, আমাদের বিষয় হচ্ছে যে মূল শব্দটা ঝিনুক, এর সাথে এ বিভক্তি আছে, এর সাথে কি এ বিভক্তি আছে। নীরা কলম দিয়ে লিখছে, নীরা কি লিখছে? কলম দিয়ে লিখছে। এই যে কলম শব্দটা বললাম, কলমের সাথে কি দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে একটা কি দ্বারা দিয়া কর্তৃক, হ্যাঁ, এই যে দিয়ে শব্দটা আছে, নীরা কলম দিয়ে লিখছে, তো ক্রিয়া সহায়ক যন্ত্র উপকরণ, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ক্রিয়া সহায়ক যন্ত্র উপকরণকে বলবো করণ কারক। তো কলম হচ্ছে করণ কারক, ভালো কথা, কিন্তু দিয়ে এই যে তৃতীয়া বিভক্তি আছে, তো বিভক্তির ব্যাপারটা এখানে মুখ্য বা বিবেচ্য বিষয় কারকের ক্ষেত্রে, ঠিক আছে। তো বিভক্তি ছাড়া আবার আমাদের বিভক্তি আসলে একটা পদের সাথে, একটা বাক্যে বিভিন্ন পদগুলোর সাথে যে অন্যায় সাধন করবে, যে সমন্বয় সাধন করবে, সমন্বয়কের কাজ করে, ঠিক আছে। তো ক্রিয়াপদের সাথে বাকি পদগুলোর সম্পর্কটা নির্ণয় করার জন্য এভাবে আমাদের কি বিভক্তি জানা দরকার। তো বিভক্তি হচ্ছে আমাদের কার ক্ষেত্রে মুখ্য বা বিবেচ্য বিষয়? কারকের ক্ষেত্রে। এটা আমরা আশা করছি পারবো, ঠিক আছে না? এটা আমরা আশা করছি পারবো। আমরা আমাদের পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নটা হচ্ছে, দেখেন এই বানানটা বলেন, বলেন নিচের কোন বানানটি শুদ্ধ? একটু বলেন, তাহলে আমাদের কারক বিভক্তি থেকে প্রশ্ন আসবে, আমাদের বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আসবে। বুঝতেই পারছেন, আপনারা যখন পরীক্ষা দেবেন লিখে রাখেন, বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন পাবেন, কারক বিভক্তি থেকে প্রশ্ন পাবেন, এটা লিখে রাখেন, পরে মিলিয়ে দিবেন, ঠিক আছে। তো আমাদের এই এই যে প্রশ্ন, বিগত সালের প্রশ্ন সলভ করার উদ্দেশ্যই কিন্তু এটা, যে আমরা অ্যানালাইসিস করবো, যে আমরা কোনগুলো পড়বো আর কোনগুলো বাদ দিব এই মোটা বই থেকে, এটা বুঝতে পারাই কিন্তু মানে পরীক্ষার প্রথম যে স্ট্র্যাটেজি সেটা, ঠিক আছে। আপনি অনেক পড়লেন কিন্তু কিছু হলো না। এখন রিমা বলছে অনেক সময় ক্লাস করা হবে না, অফিসে থাকা লাগে বা অন্য কাজ থাকে। হ্যাঁ, সেখানে আপনি ইয়া করতে পারবেন, সেখানে আপনি রেকর্ড ক্লাস করতে পারবেন। আমাদের সবার আগে কে উত্তর দিয়েছে? সবার আগে এখানে আমাদের উত্তর দিয়ে দিয়েছে সিনথিয়া জান্নাত রয়তা। হ্যাঁ, আচ্ছা, আমাদের সাথে ফাতেমা আছে, মাহফিদুর রহমান আছে, আমাদের সাথে অধরা কেয়া আছে, সাইমা বিনতে লুবাবা আছে, আশা আক্তার আছে, ফাতেমা আছে, বিথি আছে, ধ্রুবতারা আছে, মাহমুদ, কারিমুন শাহ আছে, মাহাবুর রহমান আছে, মর্জিনা বেগম আছে, পিকে আছে, ঠিক আছে। হ্যাঁ, একদম সিস্টেম করে দিতে হবে, ধনঞ্জয় পিকে। শরীফ হোসেন আছে, আজমিরা ইসলাম আছে, মুশফিকা মিতু আছে, রেবেকা আছে, পরশ পাথর, শারমিন, মর্জিনা, মায়া, এত ভালোবাসা নিতে পারছি না, হ্যাঁ, আফসানা, উম্মে হাবিবা, হ্যাঁ, নাসরিন, ফেরদৌস, আউয়াল, রেবেকা, সবাইকে ধন্যবাদ। আমরা এটা এভাবে মনে রাখবো। এক অ- এক দুই, এক দুই। নিশিথিনী বানানে, শোনেন, নিশিথিনী বানানে ন হবে, স হবে, থ হবে, ন হবে। এগুলো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে না। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে রস্বইকার হবে নাকি দীর্ঘইকার আসবে। ন, স, থ, এখানে থ এর বদলে মনে করেন দ দিয়ে দিবে, এরকমটা জিন্দেগিতেও হবে না। প্রশ্ন আপনাকে বোঝা লাগবে যে এখানে হবে কি রস্বই নাকি দীর্ঘই। আমরা এক দুই, এক দুই, এটা থেকে আমরা মনে রাখবো কি এক মানে আমরা মনে রাখবো রস্বই,
বা রস্য উ, রস্যই বা রস্য উ। ঠিক আছে, দুই মানে মনে রাখবো আমরা দীর্ঘ ই, কি মনে রাখবো দীর্ঘ ই বা দীর্ঘ উ। ঠিক আছে, তো এক দুই এক দুই, এই এই নিয়মে আমরা করব এখানে। হ্যাঁ, নিশিথিনী দেখেন, নিশিথিনী আমরা এখানে দীর্ঘ ইকার লাগবে না, দীর্ঘ ইকারটা আমরা এখানে বিবেচনা করব না। ঠিক আছে, দীর্ঘ ইকারটা আমরা এখানে কেটে দিলাম। ঠিক আছে, তো এক দুই, এক মানে কি প্রথমে রস্য ইকার, প্রথমটার সাথে রস্য ইকার, পরেরটার সাথে দীর্ঘ ইকার, আর আবারও এক, এক মানে কি রস্য ইকার, পরেরটার সাথে কি দীর্ঘ ইকার। এভাবে আমরা টেকনিক্যালি পড়বো, এভাবে আমরা কি টেকনিক্যালি পড়বো। দেখেন নিশিথিনী কার সাথে ম্যাচ করছে, সবাই উত্তর করছে মনে হয়, হ্যাঁ সবাই উত্তর করছে। হ্যাঁ, এই যে আমাদের নীল ধ্রুব তারা লিখে দিয়েছে রস্যই দীর্ঘই রস্যই দীর্ঘই, ধন্যবাদ তারাকে। মর্জিনা বেগম এক দুই এক দুই, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। তো এই যে খুব ভালো, আমরা সবাই পারি না, সবাই পারি। তো আমরা দেখেন কিরিটিনি এই শব্দটা পরীক্ষাতে এসেছে, কিরিটিনি। তো আমরা এক দুই এক দুইয়ে শিখি, এটা কোনো ব্যাকরণের কোনো প্রচলিত অকাট্য কোনো ধরাবাঁধার নিয়ম না, এগুলো কিছু টেকনিক, এগুলোর মাধ্যমে আপনি মনে রাখলে বেশ কিছু বানান আপনি এগুলোর মাধ্যমে করতে পারবেন। যেমন কিরিটিনি, কিরিটিনিতে আপনারা করে দেখান। কিরিটিনিতে যে ক হবে, র হবে, ট হবে, এটা আমরা জানি। কিরিটিনি আবারও ন হবে, এটা আমরা জানি। কিন্তু আমাদের এখানে কি হবে, রস্যই কোথায় আর দীর্ঘই কোথায়, কিরিটিনি এই বানানটা আপনারা করে দেখান, এই নিয়মে এক দুই এক দুই নিয়মে করে দেখান। তো এখানে আমাদের কি হয়, এই সি নম্বর অপশনটা উত্তর হয়। ধন্যবাদ সবাইকে, সবাই সঠিক উত্তরটা করছে। আমরা কিরিটিনিটা একটু লিখে দেখি। হ্যাঁ, সাগর ঢালি, বিপুল, ফাতেমা, নীল ধ্রুব তারা, হ্যাঁ আমাদের রেবেকা, রবিন, মাহমুদ হাসান, আচ্ছা সৌরভ, মর্জিনা, রাসেল, হ্যাঁ সবাই সবাই উত্তর করছে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, মাসুম আলী, সাদিয়া, আফরিন, রোজ, নীল ধ্রুব তারা, মর্জিনা। আচ্ছা দেলোয়ার হোসেনকে ধন্যবাদ। আচ্ছা সেই বিষয়টা পরে দেখা দেখা যাবে। হ্যাঁ, কিরিটিনি, কিরিটিনি অর্থ কি কে পারে? আশা আক্তার এটা করে দেখিয়েছে। হ্যাঁ, আশা আক্তার করিয়ে দেখিয়েছে। তারপরে আমাদের কে কে করিয়ে দেখিয়েছে, শাকিলা করে দেখিয়েছে, স্মৃতি করে দেখিয়েছে, আক্তার হোসেন, মাহফিজুল হক, আমাদের সাথে সাবরিনা আছে, সাবরিনা করছে, রবিন করছে, বিথি করছে, ফেরদাউস করছে, নাসরিন ফেরদাউস, আমাদের হাসান, নাজমুল হাসান ভুইয়া, আফসানা হক আমাদের ব্যাচের স্টুডেন্ট, হ্যাঁ ধন্যবাদ আফসানাকে যুক্ত হওয়ার জন্য, সানশাইন, ঐশ্বরিয়া, আউয়াল, অনেক সুন্দর লাগছে ক্লাসটা, এস এম মাহমুদ, এস মাহমুদ, ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য। কিরিটিনি অর্থ কি কে পারি? ভুইয়া, হ্যাঁ শরীফ, পরশ পাথর, হ্যাঁ সবাইকে ধন্যবাদ। মাহমুদুল হাসান, হ্যাঁ তো এটা একটু করে দেখায়, এটা অনেকে করে দেখাচ্ছি, হ্যাঁ আমাদের আরো বন্ধুরা করে দেখাচ্ছি। কিরিটিনি তো এক দুই, এক মানে রস্যইকার, দুই দীর্ঘইকার, আবার এক রস্যইকার, পরে দুই দীর্ঘইকার। শোনেন, আপনাকে জিন্দেগিতে এটা দিবে না যে ক হবে, র হবে, ট হবে, ন হবে, এগুলো দিবে না। আপনাকে এই ট এর জায়গায় মনে করেন প দিয়ে দিবে বা ম দিয়ে দিবে, এটা এক্সপেক্ট করবেন না। আপনাকে এই রস্যই দীর্ঘ এর কাছে ফেলাবে। ঠিক আছে, তো কিরিটিনি, এই কিরিটিনি অর্থটা কেউ বলতে পারিনি? আমাদের বলছে জাহাঙ্গীর আলম, বলছে অর্থ জানি না। কিরিটিনি হচ্ছে এই যে মুকুট, রাজা বাদশারা মুকুট পরে না, যে মুকুট যে ধারণ করে যে নারী, সে হচ্ছে কিরিটিনি। আর যে পুরুষ সে হচ্ছে কিরিটি, কয়ে রস্যে আর রয়ে দীর্ঘই তয়ে দীর্ঘই, এটা দুইটাই দীর্ঘই হবে কিরিটি বানানে। কিন্তু কিরিটিনি, নিশিথিনী, হ্যাঁ, আর নিশিথিনী বলতে রাত, গভীর রাত, নিশীথ রাত এরকম বোঝায়। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। এটার উত্তর হলো কি আমাদের এই সি নম্বর অপশনটা, এক দুই, রস্যই দীর্ঘই রস্যই দীর্ঘই। ধন্যবাদ সবাইকে। আমরা পরের প্রশ্নে চলে যাই, আমাদের পরের প্রশ্নে আসবো। হ্যাঁ, আসাদের ষাট কবিতার লেখককে বলেন, আসাদের ষাট কবিতার লেখককে বলেন, আসাদের ষাট কবিতার লেখককে একটু হ্যাঁ উত্তর করার চেষ্টা করি। 7 নাম্বার, আমরা শুধু এ বি সি এরকম করে না লিখে 7A 7B 7C এরকম। হ্যাঁ, মুকুটধারী, ধন্যবাদ। মুকুট, হ্যাঁ ধন্যবাদ। গুরু ক্লিয়ার, হ্যাঁ মুন্নি বলছে ক্লিয়ার, ভোরের শিশির বলছে ক্লিয়ার। আরেকটা ক্লাস ছিল তাই দেরি হয়ে গেল আসতে, অগ্রযাত্রার অগ্রণী, কোনো ব্যাপার না। ঠিক আছে, এসেছেন তো, পরে আসেন আর আগে আসেন, এসেছেন তো তাই না। এটা আমরা উত্তর করার চেষ্টা করব পরে। আসাদের ষাট, এটা একটু উত্তর করার চেষ্টা করব, আসাদের ষাট একটু উত্তর করার চেষ্টা করব। সাথে ভোরের শিশির সবার আগে উত্তর করছে। হ্যাঁ, ভোরের শিশিরকে ধন্যবাদ। ভোরের শিশির উত্তর করে দিয়েছে। অমিত্র, অমৃত উত্তর, ও এম অমৃত, ধন্যবাদ ও এম অমৃতকে। আক্তার হোসেন, ধ্রুব তারা, মাহবুব,
লুজার, হ্যাঁ, লুজারও উত্তর করছে আমাদের সাথে। আপনি লুজার না, হ্যাঁ আপনি তো উত্তর করতে পারছেন। রাসেল মিয়া, তারা, পরশ পাথর, রেবেকা, অগ্রযাত্রার অগ্রণী, হ্যাঁ, শামসুর রহমান, হ্যাঁ, সুজয় মণ্ডল, ধন্যবাদ সুজয় মণ্ডলকে। সবাইকে যারা যারা আমাদের উত্তর করছে, আওয়াল, সাদিয়া ইসরাত জামান, তমা, মুসমিকা, মুস্তফা মিতু, লোটাস বৈদ্য, চুমকি, হ্যাঁ, আবারও লুজার, হ্যাঁ, ইউসুফ, হ্যাঁ ধন্যবাদ। আসাদের ষাট, এটা হবে কি বলেন? আসাদের ষাট বলেন দেখি। সবাই আমরা কেউ কেউ তিনে চলে যাচ্ছি অবশ্য। এটা হচ্ছে শামসুর রহমান। শামসুর রহমানের কি বলেন উপাধি কি বলেন? শামসুর রহমানের উপাধি কি? জসিমউদ্দিনের অ্যান্টোনিম, হ্যাঁ, জসিমউদ্দিনকে কি বলা হয়? পল্লী কবি বলা হয়, তাই না, উপাধি। আর শামসুর রহমানের উপাধি বলেন। শামসুর রহমান আসলে এই যে যখন ওই যে আসাদের তো ওই যে মৃত্যু, আসাদের মৃত্যু কত তারিখে? 1969 সালে, গণ অভ্যুত্থানের ঘটনা। 1969 সালে ওই মেডিকেলের সামনে আর কি, ঢাকায় 1969 সালে যখন গণ অভ্যুত্থান হলো, তখন এই 20শে জানুয়ারি, হ্যাঁ 20শে জানুয়ারি কি হলো? 20 জানুয়ারিতে কি হলো বলেন? 20 জানুয়ারির 20 তারিখে কি হলো? যখন আসাদকে কাছ থেকেই এক মানে পুলিশ যখন তাকে গুলি করে এবং আসাদ সেখানে শহীদ হন, হ্যাঁ আমাদের আহ মহাবীর আসাদ সেখানে যখন শহীদ হন, তখন ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা যা আছে, যত মানুষজন আছে, হ্যাঁ সবাই মিলে কি করলো? একসাথে একটা, বলা হয় যে তখন প্রায় 2 মাইলের মতো মানে হয়ে গেছিল আর কি, মিছিলের দৈর্ঘ্য এত বড় হয়েছিল, প্রায় 2 মাইল দৈর্ঘ্য একটা মিছিল হয়েছিল। এবং ওই মিছিলে ওই ওই আসাদের ষাট, এই এটা কবিতাটা লিখেছিলেন আমাদের শামসুর রহমান। হ্যাঁ, এটা নিয়ে হেলাল হাফিজ অবশ্য কবিতা লিখেছেন এই আসাদের ব্যাপার নিয়ে। আর শামসুর রহমান একটু মানে আমাদের রাজনীতি সচেতন, একটু নাগরিক সচেতন, তার জন্য তাকে নাগরিক কবি বলা হয়। তিনি ওই যে হাতির সুর লিখে লিখে ফেলেছিলেন, হ্যাঁ, ইয়াহিয়া খানকে উদ্দেশ্য করে। হ্যাঁ, বঙ্গবন্ধুকে যখন বন্দী করা হয় তখনও তিনি কবিতা লিখেছেন। তিনি ওই অনেকগুলো কবিতা লিখেছেন যখন ওই যে এরশাদের শাসনামলে, এরশাদের শাসনামলে অনেকগুলো তিনি কি তার রচনা আমরা পাবো। তো এগুলো যখন আমরা শামসুর রহমান এই আমাদের নাগরিক কবির ব্যাপারে যখন আমরা জানবো, হ্যাঁ, তখন আমরা এই ব্যাপারগুলো আরো বিস্তর আলোচনা করব। হ্যাঁ, নাগরিক কবি বলা হয়। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সবাই উত্তর করছি আমরা। হ্যাঁ, খুবই ভালো, নাগরিক কবি, সবাই উত্তর করছি। ইনবক্সে মেসেজ দিয়েছি, উত্তর পাই না। হ্যাঁ, আব্দুল আজিজ বলছে আবার মেসেজ করবেন। অনেকগুলো প্রশ্নর আসলে উত্তর দেওয়ার মতো না। হ্যাঁ, উল্টা পাল্টা প্রশ্ন করেন অনেকে, যে আপনি কি দুপুরে ভাত খেয়েছেন? আপনারা কয় ভাই বোন? এগুলো প্রশ্ন করলে তো এগুলো তো আপনার পরীক্ষায় আসবে না। অনেকে এরকম প্রশ্ন করে, তাই উত্তর হয়তো দিই না। প্রাসঙ্গিক হলে ডেফিনেটলি উত্তর দেওয়ার চেষ্টা করে। অনেকে তো আবার অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে, সেগুলো তো আমি ভিডিও বানানোর মাধ্যমেও হলে কি আপনাদের সেগুলো বোঝানোর চেষ্টা করি। তো এটা শামসুর রহমানকে বলবো। শামসুর রহমান খুবই মানে আশপাশ সচেতন, পরিবেশ সচেতন একজন একজন কবি ছিলেন আর কি, নাগরিক কবি। তিনি রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে তার অনেকগুলো আমরা কবিতা পাবো। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা এগুলো পড়লাম। আমরা পরে চলে আসি। এবার দেখেন, অবার্চিন শব্দের অর্থ, শব্দটি অবার্চিন শব্দের বিপরীত শব্দ, অর্থ বলেনি, এটার বিপরীত শব্দ বলেছে। অবার্চিন অর্থ কি? অবার্চিন অর্থ হচ্ছে, মনে করেন যেটা নতুন, নিউ, অপরিপক্ক বলা যায় আর কি। হ্যাঁ, অপরিপক্ক বলা যায়, কিন্তু এটার বিপরীত শব্দ বলছে। এটার বিপরীত শব্দ বা নবীন, নতুন এরকম বলা যায়। এই শব্দটার অর্থ বলছি, অর্থ। কিন্তু আমাদের বিপরীত শব্দ কি? এখানে বলা যায় যে ঝানু না, হ্যাঁ, যে ঝানু না, যে অপরিপক্ক, ইম্যাচিউর আর কি, বা যে একটু নব বা নবীন এরকম বলা যায় অবার্চিন শব্দটার অর্থ। কিন্তু এর বিপরীত শব্দ চেয়েছে। তো আমাদের দেখেন বিপরীত শব্দ থেকে আসবে এই যে শামসুর রহমানের যে প্রশ্নটা পেলাম, আসাদের ষাট। ঠিক আছে, আসাদ, আসাদ কবে মারা গেছে বলেন? 20শে জানুয়ারি। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মনে রাখা লাগবে। কিন্তু কয়দিন, আজকে কত তারিখ? এই তো 2-3 দিন আগে, তাই না? আচ্ছা দেখেন, হ্যাঁ সবাই উত্তর করতে পারছি আমরা। হ্যাঁ, সবাই উত্তর করে দিচ্ছি। হ্যাঁ, এটা হবে প্রাচীন। ধন্যবাদ। এটার উত্তর হবে প্রাচীন। অবার্চিন মানে কি বললাম? যেটা নতুন, নব্য, হ্যাঁ, অপরিপক্ক, বেশি ঝানু না। আর প্রাচীন মানে তো বুঝছেন খুবই, হ্যাঁ, যেটা বিজ্ঞ, ঝানু এরকম কিছু বোঝায়। ঠিক আছে, তো অবার্চিন এই শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। এই শব্দটা অনেকবার পরীক্ষাতে আসে, বিপরীত শব্দের আর কি। যে বিপরীত শব্দগুলো আপনি পারেন সেগুলো কিন্তু দিবে না। নন্দিনী এর বিপরীত প্রতিশব্দ, না, নন্দিনী এর নিচের প্রতিশব্দ কোনটি? সমার্থক শব্দ বের করতে হবে আর কি। বলেন, প্রতিশব্দ বের করেন। নন্দিনী, নন্দিনী মানে কি? মীনাক্ষিত হবে না, মীনাক্ষিত, এটা মিন, মিন শব্দের অর্থ হচ্ছে আর কি মাছ। আর অক্ষি, আখি, হ্যাঁ এটা চোখ।
তো মাছের মতো চোখ এরকম বোঝায়, ঠিক আছে। তাহলে বাকি থাকলো আর কি, সুন্দরী, ননদিনী, হ্যাঁ তনয়া, কোনটা হবে একটু সবার আগে দেখি উত্তর করি। আমরা দাগ নাম্বার সহ উত্তর করার চেষ্টা করব, ঠিক আছে। অনেকে দাগ নাম্বার দিচ্ছি না, রুনা আক্তার আছে, মাহফিদুর রহমান আছে, তারা আছে, মিস্তারা তারা, হ্যাঁ, আমাদের পিকে সাহেব আছে, আমাদের লুজার আছে, রাহিমুল ইসলাম আছে, হ্যাঁ আমাদের অনেকে আছে আমরা, হ্যাঁ। সবাইকে ধন্যবাদ যারা যারা আমাদের সাথে যুক্ত আছি। আমাদের সব বন্ধুরাকে একটু বলবো যে আমাদের ক্লাসটা ভালো লাগলে একটু, হ্যাঁ, একটু শেয়ার করে দিব, হ্যাঁ। আর আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে, অনলাইন ক্লাসে যদি আমরা যুক্ত হতে চাই তাহলে আমরা ইনবক্স করলেই আমরা অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার বিষয়টা বলে দিব। মানে আমাদের প্রাইমারি ব্যাচে মাত্র 299 টাকায় ভর্তি চলছে, আপনারা জানেন। হ্যাঁ, সবাই উত্তর করছে তনয়া, হ্যাঁ তনয়া, ধন্যবাদ। ননদিনী, তো এই যে ননদিনী আমরা এটা আর কি শব্দে পড়বো যখন আমরা লিঙ্গান্তর পড়বো, ঠিক আছে, তখন আমরা এগুলো পড়বো ননদিনীটা। সুন্দরী, হ্যাঁ সুন্দরী বলা যায় না, ঠিক আছে, তনয়া বলতে হবে আমাদের, হ্যাঁ তনয়া। সুতা, আত্মজা, ঠিক আছে। আত্মজ তো ছেলে, আর আত্মজা পুত্র, সুত হচ্ছে পুত্র, আর সুতা হচ্ছে কি কন্যা। একইভাবে আরো বলতে পারি আমরা, বালা বলতে পারি, বালা, বালাও হচ্ছে মেয়েদের নাম, ঠিক আছে। সেম ভাবে তনয়াও বলতে পারি আমরা, কন্যা বলতে পারি, হ্যাঁ। এগুলো হচ্ছে কি মেয়েদের সমার্থক শব্দ। মেয়ে মেয়ে নিয়ে সমার্থক শব্দ আর কারো কিছু জানা থাকলে সেটা আমরা একটু কমেন্ট করে জানাই। মেয়ের প্রতিশব্দ, হ্যাঁ আমরা আর কয়েকজন যদি জানি তাহলে সেগুলো বলি, হ্যাঁ তনয়া হবে, মাহমুদ, পরশ পাথর, লুজার, মাওয়া, সুজয়, সবাই। মেয়েদের কিছু সমার্থক শব্দ মেয়ে নিয়ে, হ্যাঁ প্রতিশব্দগুলো আমরা একটু বলার চেষ্টা করি, ঠিক আছে। মেয়ে নিয়ে যে প্রতিশব্দগুলো সেগুলো আমরা কয়েকজন কিছু বলার চেষ্টা করি। তনয়া উত্তর হবে, হ্যাঁ 2 নম্বর অপশনটা উত্তর হবে। ধন্যবাদ যারা যারা উত্তর করছেন। হ্যাঁ, প্রাইমারির অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে মিতু আমাদের করতে হবে, হ্যাঁ পুরী। পুরী হয়তো সিলেটে বলে, হ্যাঁ পুরী। ধন্যবাদ পিকে কে। পিকের বাসা কোথায়? আচ্ছা, আচ্ছা তো মেয়ে নিয়ে কিছু আমরা সমার্থক শব্দ বলার চেষ্টা করি আমাদের পিকে সাহেবের মতো। আচ্ছা আমরা পরে চলে আসি, হ্যাঁ আমাদের পরের প্রশ্নে চলে আসি। আচ্ছা, সাহিত্যিক মীর মশাররফ হোসেন, বলেন, মশা বাউল আর কি, হ্যাঁ। মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোথায়? ওনার বন্ধু ছিল, বা কোনো কোনো জায়গায় বলা হয় তার সাহিত্যিক গুরু, দুইটাই আমরা মনে রাখবো। তার নাম হচ্ছে কি কাঙাল হরিনাথ, ঠিক আছে। ভালো নাম হচ্ছে হরিনাথ মজুমদার, হরিনাথ মজুমদার, হরিনাথ কি মজুমদার। উনার পত্রিকায় আর কি মূলত উনি লেখালেখি করেন। জমিদারের ছেলে মীর মশাররফ হোসেন, আপনারা আমরা ডিটেলস পড়বো ওনার ব্যাপারে, ঠিক আছে। 2টা বিয়ে করেছে, আমাদের শরৎচন্দ্র যদি 2টা বিয়ে করতে পারে, বঙ্কিম যদি 2টা বিয়ে করতে পারে, আমাদের মাইকেল যদি 2টা বিয়ে করতে পারে, ঠিক আছে। আর কে কে আছে বলেন, কাজী নজরুল ইসলাম যদি 2টা বিয়ে করতে পারে, তাহলে আমাদের মীর মশাররফ হোসেন 2টা বিয়ে করলে কি কি ঝামেলা বলেন? কোনো ঝামেলা নাই। যাই হোক, তো বলেন এটা কি হবে বলেন। কুষ্টিয়ার, বলেন, কুষ্টিয়ার কুমারখালী থেকে যে কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার আর কি, যিনি, তার নামটাও বিবেচ্য বিষয়, কারণ তার সাহিত্যিক গুরু ধরা হয় বা তার বন্ধু, তার পত্রিকায় তিনি কি করতেন, লিখতেন, ঠিক আছে। আমরা পত্র পত্রিকার ব্যাপারেও ডিটেলস জানবো। সাবরিনা, ভর্তি হতে চাইলে ইনবক্স করতে হবে। রনি বলছে ক্লাস কবে থেকে? ক্লাস তো করছে না, আর আমাদের মূল ক্লাস হচ্ছে ফেব্রুয়ারি 7 তারিখ থেকে শুরু হবে, হ্যাঁ। আচ্ছা, কুষ্টিয়া থেকে, হ্যাঁ কুষ্টিয়া থেকে, হ্যাঁ। ধন্যবাদ মাওয়াকে, ধন্যবাদ সুজয়কে, হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, হ্যাঁ। তো আমরা পড়বো এগুলোর ব্যাপারে আরো ডিটেলস। যাই হোক, আমরা পরের প্রশ্নে চলে আসি। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে, দেখেন আমাদের পরের প্রশ্ন কি আছে, চাঁদমুখের ব্যাসবাক্য নিচের কোনটি? এটা একটু বলার চেষ্টা করি। চাঁদমুখ, হুম, চাঁদমুখের ব্যাসবাক্য, আমাদের কিন্তু সমাস বের করতে বলেনি এখানে, আমাদের কি বের করতে বলছে? চাঁদমুখের ব্যাসবাক্য বের করতে বলছে। এখানে ব্যাসবাক্যটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। দেখেন, চাঁদমুখ, এটার একটু ব্যাসবাক্যটা বলার চেষ্টা করি। চাঁদমুখ, ক্লাসে যুক্ত হতে চাইলে বা ভর্তি হতে চাইলে আমাদের ইনবক্স করতে হবে। শাহিন ভাই, স্বাধীন ভাই, তারা, নুসরাত জাহান, কাকলি আক্তার, শফিকুল ইসলাম, সৈকত, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ যদি যুক্ত হতে চান, হ্যাঁ ভোরের শিশির উত্তর করছে, নুসরাত জাহান উত্তর করছে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ 11-র উত্তর করি এখন। আশা আক্তার উত্তর করছে, অধরা উত্তর করছে, নুসরাত উত্তর করছে, লাবণী উত্তর করছে, হ্যাঁ চাঁদমুখ। বিভিন্ন ধরনের উত্তর পাচ্ছি, ডিও পাচ্ছি, আবার
শোনেন, এটা চাঁদ মুখ, এটা আসলে আমরা উপমিততে পড়বো। কিসে পড়বো? উপমিততে আমরা পড়বো মুখ চাঁদের ন্যায়। কি পড়বো? মুখ চাঁদের ন্যায়। মুখ চাঁদের ন্যায়, এবং এটা উপমিত কর্মধারায় সমাসে আমরা পড়বো। তবে দেখেন, মুখ চাঁদের ন্যায় এটা তো নেই এখানে। তো এজন্য এই প্রশ্নটাতে অনেক আর কি আলোচনা সমালোচনা যাই বলেন, অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ অনেকেই করেছেন এটা। তো মুখ চাঁদের ন্যায় এটা আমরা এভাবে শিখবো, যেমন আমরা পড়বো অধর পল্লব, অধর পল্লবের ন্যায়, উপমিত কর্মধারায় সমাস। ঠিক আছে, আমরা পড়বো আরো অনেক এরকম অনেক সমাস পাবো, যেরকম বাহুলতা, বাহুলতার ন্যায়। ঠিক আছে, এরকম অনেক আমরা শব্দ পাবো যেগুলো, হ্যাঁ, সেগুলো পদ্মনাভ, হ্যাঁ, পদ্মনাভির ন্যায়। ঠিক আছে, এরকম আমরা অনেক শব্দ পাবো। হ্যাঁ, তো এই শব্দগুলো হচ্ছে উপমিত কর্মধারায় সমাস হবে, মানে নাউন প্লাস নাউন হবে, মুখ নাউন আর চাঁদো নাউন, দুইটাই কিন্তু নাউন। নাউন প্লাস নাউন হলে উপমিত কর্মধারায় সমাস। কিন্তু উপমিত কর্মধারায় সমাসে এভাবে ব্যাস বাক্যটা হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় এভাবে নেই। তো এই চাঁদমুখকে অনেকে আবার রূপক কর্মধারায় বলেছেন। তো চাঁদমুখকে রূপক কর্মধারায় সমাস আমি কয়েকটা ব্যাস বাক্য করে দেখাই আপনাদের, যেমন বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু, অনেক ব্যাকরণবিদ এটাকে মানে আর কি রূপক কর্মধারায় সমাস বলেন। বিষাদ সিন্ধু। আমি বললাম ক্ষুধানল, ক্ষুধানল। আমি আরো বলতে পারি কি ক্রোধানল, ক্রোধানল। হ্যাঁ, আমি বলতে পারি জীবন বৃক্ষ, আমি বলতে পারি জীবন বৃক্ষ। এরকম বিভিন্ন কিছু বলতে পারি। হ্যাঁ, জীবন প্রদীপ বলা যায়। হ্যাঁ, মন মাঝি, আমি বলতে পারি মন মাঝি। এই যে এগুলো হচ্ছে আমাদের কি রূপক কর্মধারায় সমাস। ঠিক আছে, মন মাঝি, দেখেন মন মাঝি। তো এগুলো দেখেন একটা অভেদ কল্পনা করা হয়, কার সাথে কার? অভেদ মানে কি? অভেদ মানে সিমিলারিটি কল্পনা করা হয় দুইটার মধ্যে। বিষাদ, বিষাদটা কেমন? সিন্ধুর সাথে তুলনা করা হচ্ছে, সিন্ধুর মতো। আর অনেক সময় এখানে পূর্বপদটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ঠিক আছে, ক্ষুধানল। হ্যাঁ, তারপরে এরকম ক্ষুধানল, এই যে দেখেন ক্ষুধাকে অনলের সাথে, নল না, এটা আসলে অনল ছিল। ঠিক আছে, তো অনল, ক্ষুধাকে অনল, আগুনের সাথে, আগুন যেমন সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে, আপনার ক্ষুধাটা ওইভাবে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে। ঠিক আছে, ক্রোধকে আগুনের সাথে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, ক্রোধ আগুন যেমন ধ্বংস করতে পারে, ক্রোধও তেমন মানুষের জীবন ধ্বংস করতে পারে। জীবন বৃক্ষ, জীবনকে বৃক্ষের সাথে তুলনা করছে। আমাদের চর্যাপদের কবি বলেছিল না, কে লুইপা বলেছিল, কা আ তরু বড় পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল। ঠিক আছে, কা আ তরুবর, আমাদের কায়া, আমাদের শরীরটাকে একটা তরুবর, তরু সদৃশ্য তুলনা করেছিল না আমাদেরকে লুইপা, তাই না? কা আ তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল। হ্যাঁ, দৃঢ় করিও মহাসুহ পরিমাণ। হ্যাঁ, লুই ভনই গুরু পুছিয়া যান। ঠিক আছে, তো লুইপা বলছিল, তাই না? তো এই যে, তো জীবনটাকে বৃক্ষের সাথে একটা অভেদ, হ্যাঁ, কল্পনা করা হচ্ছে। মন মাঝি, মনকে একজন মাঝির সাথে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, এই যে এরকম, তো এখানে সেভাবে চাঁদকে মুখের সাথে তুলনা করা হচ্ছে। এগুলোর ব্যাস বাক্য কিভাবে করবো? মাঝখানে শুধু রূপ নিয়ে চলে আসবো। বিষাদ রূপ সিন্ধু, ক্ষুধারূপ অনল, হ্যাঁ, মন রূপ মাঝি, জীবন রূপ বৃক্ষ, ক্রোধ রূপ অনল, সিমিলারলি চাঁদরূপ মুখ, চাঁদরূপ মুখ। আমাদের অ্যাকচুয়াল উত্তর হওয়া উচিত ছিল, বা আমাদের প্রচলিত আমরা যেভাবে পড়ি সেটা এভাবে হওয়া উচিত ছিল। আর আমরা এভাবেই পড়বো এটা, যে মুখ চাঁদের নেয়, কিন্তু এটা যেহেতু নাই, তাই এটাকে আমরা রূপক কর্মধারায় হিসেবে ধরে নিব। ঠিক আছে, কারণ অনেক ব্যাকরণবিদও কিন্তু কি এটাকে রূপক কর্মধারায় সমাস বলেছেন। তো রূপক কর্মধারায় সমাসে যে বিষাদ সিন্ধু বললাম, বিষাদ রূপ সিন্ধু, রূপ আসবে মাঝখানে, ক্ষুধা রূপ অনল, ক্রোধ রূপ অনল, জীবন রূপ বৃক্ষ, মন রূপ মাঝি। তো সিমিলারলি চাঁদ মুখ, চাঁদ রূপ মুখ। ঠিক আছে, তো এই আমাদের এই প্রশ্নের উত্তর হবে সি নম্বর অপশনটা। যারা যারা সি নম্বর প্রশ্ন অপশনটা উত্তর করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা এই প্রশ্নটা আশা করছি পারবো। হ্যাঁ, 12 নাম্বারটা চর্যাপদ তো একটু আগেই বললাম, কা তেরুবার পঞ্চবিডাল চঞ্চল চিয়ে বৈঠাকা লুই ভনই গুরু পুছিয়া যান, তাই না? এরকম আছে আমাদের কুক্কুরিপা, মহিলা কবিকে কুক্কুরিপা, আমাদের কুক্কুরিপা কি বলেছে? কুক্কুরিপা বলেছে যে দিবসই বৌরি কাউই ডরে ভা আ, রাতি হইলে কামরু যা আ। দিনের বেলা বউ কি কাক দেখেই ভয় পায়, আর রাত হলে পারফরমেন্স করতে চলে যায়। কার সাথে? গুরুর সাথে? না, গুরুর সাথে যায় না, প্রেমিকের সাথে পারফরমেন্স করতে চলে যায়। ঠিক আছে, আর দিবসে দিনের বেলা কাক দেখলেই ভয় পায়, ও মাই গড এরকম বলে, তাই না? কাক দেখলেই, তেলাপোকা দেখলেই চিল্লায় ওঠে না? কিন্তু রাত হলে আবার কামরু যা আ। এটা কে বলেছে? এটা আমাদের কুক্কুরিপা বলেছে, তাই না? তারপর কানহু পার আছে না, যে আলিয়ে কালিয়ে এ বাট রুন্ধেলা, তা দেখে কানহ বিমনা ভইলা। এই নানান ঝুট ঝামেলা দেখে কানহ কি হয়ে যাচ্ছে? এই বাট, এই জীবন, আমাদের সংসার রুদ্ধ হয়ে যাচ্ছে। আর এগুলো দেখে কানহ
মানে দীর্ঘশ্বাস ছাড়ছে আর কি, কানহ বিমনা অন্যমনস্ক হয়ে যাচ্ছে। এটা কোন ছন্দে রচিত বলেন? এটা মূলত হয় পয়ার বা ত্রিপদী ছন্দ। কি হয়? পয়ার বা ত্রিপদী, কিন্তু সেটা যেহেতু এখানে অপশনে নেই, কিন্তু একটা ধরা হয়। সেটা কি ধরা হয়? যে উম্মে হাবিবা উত্তর করছে শুভকুমার, অগ্রযাত্রার অগ্রণী, শামীম, পরশ পাথর। হ্যাঁ, এই যে মামুনুর রশিদ, কতগুলো ডি দেখেন, মামুনুর রশিদের কতগুলো ডি দেখতে পাচ্ছেন? ডি 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 ডি, কতগুলো ডি ডি নেবেন দেন, একটা ডি লিখলেই হবে। হ্যাঁ, সবাই একটু উত্তর করার চেষ্টা করি আমরা। হ্যাঁ, সবাই একটু উত্তর করার চেষ্টা করি। আমরা যখন ছন্দ অলংকার পড়বো, তখন এই আমরা পয়ার বা যেটা মাত্রাবৃত্ত সেই ব্যাপারে আমরা জানবো। ঠিক আছে, এটাকে কি বলছে আমরা একটু মিল করে করে যেমন পড়বো সেগুলো। হ্যাঁ, মিল মিল আছে দেখবেন শেষের দিকে একটু। হ্যাঁ, তো এটা হবে মাত্রাবৃত্ত ছন্দ, আমরা ছন্দ অলংকারের ক্লাস পাবো। তো এটাও কিন্তু সাহিত্য থেকে ক্লাসটা এসেছে, মানে এই প্রশ্নটা এসেছে সাহিত্য থেকে। তো আমাদের সাহিত্যর ব্যাপারে জানা লাগবে, প্রাচীন যুগ। ঠিক আছে, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে এখানে প্রশ্ন এসেছে। আপনারা জানেন যে বাংলা সাহিত্যে তিনটা যুগ আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আমাদের আধুনিক যুগ, তাই না? তো ঠিক আছে, আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই। সাহিত্যিক শওকত ওসমান, ওরে বাবা, শওকত ওসমান থেকে কিন্তু একই সালে, এই যে 2023 সালে, আগে আগে একটা প্রশ্ন দেখেছি ঠিক না, নেকড়ে অরণ্য থেকে, যে নেকড়ে অরণ্য কার লেখা। এখন বলছে শওকত ওসমানের প্রকৃত নাম কি। দেখেন, শওকত ওসমান কিন্তু ছদ্মনাম। মজার ব্যাপার কি জানেন, শওকত ওসমান নামটাই আমরা কি জানি। একইভাবে হায়াত মাহমুদ, হায়াত মাহমুদ যে নামটা আমরা জানি, ব্যাকরণবিদ হায়াত মাহমুদ, ওটা কিন্তু তার প্রকৃত নাম না, ছদ্মনাম। মাঝে মাঝে ছদ্মনামগুলোই কি হয়ে যায়, বেশি ফেমাস হয়ে যায়। এই যে শওকত ওসমান কিন্তু এটা কি না, যেমন আমাদের বলাই চাঁদ, তার প্রকৃত নাম তো বনফুল, আপনারা জানেন, বনফুল নামটাই বেশি ফেমাস হয়ে গেছে। আর আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়, প্রকৃত নাম কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় না, প্রকৃত নামটা কি, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, তাই না? তো এরকম তো মানিক বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে। ঠিক আছে, একইভাবে শওকত ওসমানের প্রকৃত নামটা কি। দেখেন এখানে ব্যাপারটা কি হচ্ছে, অনেক সময় ছদ্ম নামটাই বেশি ফেমাস হয়ে যায়। ঠিক আছে, প্রকৃত নামটা আমরা কেউ জানি না, এরকম হয়ে যায় ব্যাপারটা। ইনার ক্ষেত্রে এরকম হয়েছে, যেমন হায়াত হায়াত মাহমুদ স্যারের কথা বললাম। ঠিক আছে, তো শওকত ওসমানের প্রকৃত নামটা একটু বলে দিই, 13, তারপরে উত্তর করব। অনেকে ক খ গ এরকম করে উত্তর করছেন, এ বি সি এরকম, কতর এ কতর বি। সবাই আপনাকে অনুকরণ করছে, মামুনুর রশিদ, সেটা তো ভালো। হ্যাঁ, আপনাকে অনুকরণ করছে, এটা কি খারাপ? আপনার কাছ থেকে ভালো কিছু শিখছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নাজনীন আক্তার, হ্যাঁ, শেখ আজিজুর রহমান, ধন্যবাদ। শেখ আজিজুর রহমান। আমাদের ছদ্মনাম, উপাধি, এগুলোর ব্যাপারে জানা লাগবে, এগুলো থেকে প্রশ্ন আসে। আমাদের মাইকেলের ছদ্মনাম কি ছিল বলেন? মাইকেলের ছদ্মনাম ছিল টিমোথি পেনপোয়েম, কিন্তু মাইকেল যখন নীল দর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করলো, তখন তার ছদ্মনাম, মানে কোন ছদ্মনামে তিনি নীল দর্পণ নাটকটা, ইন্ডিগো প্ল্যান্টিং মিরর যে নাটকটা করেছিল, সেই তখন সে কোন নাম আর কি ধারণ করেছিল বলেন? তখন জানা আছে কারো? এ নেইটিভ ছদ্মনামে লিখেছিল। আমাদের বিদ্যাসাগর মহাশয় যখন ওই যে তিনি যখন লেখালেখি শুরু করলেন, বিধবা বিবাহের পক্ষে যখন তিনি মানে দৌড়ঝাঁপ করা শুরু করলেন, অনেক প্রচেষ্টা প্রয়াস করা শুরু করলেন, তখন কিন্তু তার চারিপাশ থেকে তার শত্রু, তার সমালোচক বাড়তে থাকলো। তখন তিনি একটা ছদ্মনাম নিলেন, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। তাহলে ছদ্মনাম কবি নিজে ধারণ করে, আর উপাধি কবিকে দেওয়া হয়। ঠিক আছে, উপাধি কবিকে দেওয়া হয়। তো মাইকেল টিমোথি পেনপয়েম, সে শুধু খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে তা না, খ্রিস্টান ধর্ম গ্রহণ করার ফলে তার নামটা হয়ে গেছিল মাইকেল মধুসূদন দত্ত। এই যে মধুসূদন দত্ত, একটু ইন্ডিয়ান একটু এই সাবকন্টিনেন্ট এরকম মনে হচ্ছে না? তখন মাইকেল একটা বুদ্ধি করলো যে আমার নামটাকেও আমি কি করে দিই, একটা ইউরোপিয়ান একটা নাম দিই, টিমোথি পেনপয়েম। কিন্তু তবু তো কি, উনার উনার নাম নাম চেঞ্জ করার এটা উদ্দেশ্য ছিল। আর আমাদের মাইকেল আবার আবার যখন এ নেটিভ ছদ্মনাম লিখলো, এটা কেন লিখলো? এটা লিখলো কারণ পরবর্তীতে ওই নীল দর্পণ যখন ইংরেজিতে অনুবাদ করা হলো, হ্যাঁ, মাইকেল যখন অনুবাদ করলো, তখন সেটার নামে কিন্তু মামলা হয়ে গেল। এই মামলা থেকে বাঁচার জন্য, ঠিক আছে, এই মামলা থেকে যেন কে অনুবাদকারীকে যেন সহজে খুঁজে না পাওয়া যায়, হ্যাঁ, এই বিভিন্ন কারণে। সেভাবে আমাদের যখন আমাদের হলো বিদ্যাসাগর যখন কি করলো, তার যখন নামটা নিল, এই নামটা তার নেওয়ার পেছনে কারণ কি, যে এই বইটা কে লিখছে তাকে যেন খুঁজে না পাওয়া যায়। ঠিক আছে, আর এমনি লেখলে, সত্য কথা বললে তো কি, সত্য সবার প্রিয় হয় না, অপ্রিয় হয়ে যায়। তো বিদ্যাসাগরও কিন্তু শেষ জীবনটাতে এই সত্য কাজগুলো করার জন্য, এই মানে সমাজের কল্যাণ, সমাজ সংস্কার করার জন্য তাকেও কিন্তু অনেকের অপ্রিয় হতে হয়েছিল। তো এই যে এভাবে আমাদের আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সে তো 8টা ছদ্মনামে লিখতো টোটাল। তো তার মধ্যে ফেমাস গুলো আমাদের মনে রাখা লাগবে। তার বড় বোন অনিলা দেবী, তার নামে তিনি লিখতেন। তিনি একটা তার আত্মজীবনীমূলক উপন্যাস, আত্মজৈবনিক যে উপন্যাস শ্রীকান্ত,
খন্ড খন্ড করে যেটা বের করতো, সেখানে তিনি শ্রীকান্ত ছদ্মনামে লিখেছেন। ঠিক আছে, এছাড়াও তার আরো 6টা ছদ্মনাম আছে। মাইকেল এ নেটিভ ছদ্মনাম। হ্যাঁ, ধন্যবাদ ফাতেমা শেখকে। একটু স্থির হবেন প্লিজ, তাহলে কথায় মনোযোগ আসে। আচ্ছা, মনের স্থির হওয়াই বড় স্থির হওয়া। মনে করেন মনে 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 করেন এই স্থির আছে। আচ্ছা, এটার উত্তরটা কি করেছেন বলেন? শেখ আজিজুর রহমান উত্তর করছেন সবাই, না? হ্যাঁ, সবাই তাই উত্তর করছেন এবং এটাই হচ্ছে তার প্রকৃত নাম। আমাদের জসিমউদ্দিন সাহেব তার ছদ্মনাম নিয়েছিল তোজাম্বর আলী। হ্যাঁ, যদি এই ছদ্মনামটা আমরা অনেকে পারি না, তো এই ছদ্মনামগুলো আমাদের জানা লাগবে। ছদ্মনাম কবি নিজেকে পরিবেশ, প্রতিবেশ, সমাজ, রাষ্ট্র থেকে নিজেকে গোপন করার জন্য তিনি এগুলো ব্যবহার করতেন। ঠিক আছে, আর উপাধি দেওয়া হয় সেই সাহিত্যিককে, উপাধি সমাজ, রাষ্ট্র, দেশ, ব্যক্তি, প্রতিষ্ঠান তারা দেয়। ঠিক আছে, ছদ্মনাম আর উপাধি কিন্তু আমাদের গুলিয়ে ফেললে হবে না। ঠিক আছে, যাই হোক, আমরা একটু আর কয়েকটা প্রশ্ন সলভ করব। কাক নিদ্রা শব্দটির অর্থ কি? আচ্ছা, হ্যাঁ, আমরা যখন এই বাগধারাগুলো পড়বো তখন আমরা এগুলো আরো বুঝবো। যেমন মনে করেন এখন শীতকালে কে কে গোসল করেন না বলেন তো? গোসল থেকে পালাই পালাই বেড়ান। গোসল থেকে পালাই পালাই বেড়ান অনেক মানুষ আছেন না? তো কাক নিদ্রা এটা হচ্ছে মানে একটু, না বলে দিব না আগে, যাই আপনারা উত্তর করেন। আর কাক স্নান মানে অল্প একটু স্নান, কোন রকমের স্নান করা। ঠিক আছে, এরকম সেভাবে কাক নিদ্রা এটা একটু বলেন আপনারা। হ্যাঁ, 14 উত্তর করার চেষ্টা করি সবাই। হ্যাঁ, তোজাম্বর আলী ফাতেমা শেখ জসিমউদ্দিনের ছদ্মনাম। যেমন আপনার ছদ্মনাম গুরু। না, আমি তো কাউকে লুকানোর জন্য না, আমি তো আছি আপনাদের সামনে, তাই না? হ্যাঁ, এই তো আমাদের সবার আগে উত্তর করছে। হ্যাঁ, আমাদের ফাতেমা পুরোটুকুই তুলে দিয়েছে। হ্যাঁ, ভালোবাসা রইলো আপনার জন্য নকুল দাস। হ্যাঁ, নকুল দাস ভালোবাসা জানিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বলছে, নকুল দাস বলছে মেয়েরা গোসল করে না, ছেলেরা তো খুব ভালো, তাই না ভাই? ছেলেরাও কি এরকম ফাঁকিবাজি করে, গোসলের ক্ষেত্রে ফাঁকিবাজি করতে পারে। ঠিক আছে, ওটাকে আমি কি বলেছিলাম? ওটাকে আমি বলেছিলাম কাক স্নান। কাক স্নান মানে সংক্ষিপ্ত গোসল আর কি, কোন রকম একটু মনে করেন হাত পা ধুয়ে গোসল হয়ে গেছে। ঠিক আছে। হুম, অগভীর সতর্ক নিদ্রা। হ্যাঁ, নাজমিন আক্তার, ধন্যবাদ। সবাই সঠিক উত্তর করছি, যেটা একটু কোন রকমের আর কি নিদ্রা। হ্যাঁ, কাক ভূষণ্ডী আছে মানে সম্পূর্ণ ভেজা। কাক ভূষণ্ডী সম্পূর্ণ ভেজা। আর ভূষণ্ডীর কাক মানে সহজে মরে না, কই মাছের প্রাণ টাইপের। ঠিক আছে, এরকম কাক নিয়ে অনেকগুলো কি আছে। আমরা এভাবে কাক নিয়ে যত আর কি কি বাগধারা, নারী নিয়ে যত বাগধারা, হ্যাঁ, মানে অলস বা অপাদর্থ ব্যক্তিদের নিয়ে যত বাগধারা, এগুলো আমরা শিখবো টেকনিক্যালি। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে অগভীর বা সতর্ক নিদ্রা। হ্যাঁ, যে একটু ঘুমিয়েছে, হ্যাঁ, অনেক দেখেন না, আপনার মা বা বাবা একটু রুমে ঢুকেছেন, তাতেই উনার ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, বেশি শব্দ নয়েজ কিচ্ছু করেননি, এটা হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। আর কাক স্নান মানে কোন রকম অল্প স্নান, খুব বেশি ভালোভাবে ভিজে নি এরকম। হ্যাঁ, যাই হোক, তো আমরা এটা পারবো আশা করছি। আমরা পরের প্রশ্নে চলে আসলাম। তো আমাদের এই যে বাগধারা, প্রবাদ, প্রবচন, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে, এটা আমরা বুঝলাম। কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুর কোনটা বলেন? কোনটা বলেন? কোনটা আপনারা একটু বলেন। ঠিক আছে, এটা একটু বলার চেষ্টা করি। কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন, এই যে সাহিত্য থেকে প্রশ্ন আসছে কে কাকে উৎসর্গ করেছে। মেয়েরা গরম পানিতে গোসল করে, শাহিদ আফ্রিদি বলছে। হ্যাঁ, শাহিদ আফ্রিদি না, হ্যাঁ, শাহিদ আফ্রিদি তো ক্রিকেটার। শাহিন আফ্রিদি। আচ্ছা, ভোরের শিশির সবার আগে উত্তর করছে, দেখি আমরা বাকিরা উত্তর করার চেষ্টা করি। হুম, ভোরের শিশির উত্তর করেছে। ভোরের শিশিরকে ধন্যবাদ। আমাদের আর কয়েকটা প্রশ্ন আছে, আমরা শেষ করব ক্লাসটা 5-6 মিনিটের মধ্যে। হ্যাঁ, যারা যারা ক্লাসটাতে যুক্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সবাই উত্তর করতে পারছি আমরা। হ্যাঁ, সবাই, আফসানা, ইয়াসমিন আক্তার, ভোরের শিশির, মাহমুদ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। তো দেখেন, আমাদের সাহিত্য থেকে প্রশ্ন পড়া লাগবে। এটা কি হবে? বসন্ত নাটক, তাই না? এই বসন্ত নাটকটাই কি করেছিলেন তিনি? উৎসর্গ করেছিলেন। বসন্ত নাটকটা উৎসর্গ করেছিলেন। ঠিক আছে, তাসের দেশ এটা তো কাকে? নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি উৎসর্গ করেছিলেন। আর কালের যাত্রা উৎসর্গ করেছিল কি? আমাদের অপরাজেয় কথাশিল্পী
অপরাজেয় কথাশিল্পী কে তাকে উৎসর্গ করেছিল বলেন। আর খেয়া উৎসর্গ করেছিল আমাদের কি গাছের যে প্রাণ আছে সেটা আবিষ্কার করেছিলেন কে? বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসুকেও তিনি কি খেয়া যে তার গ্রন্থটা আছে সেটা উৎসর্গ করেছিলেন। আর পূরবী কাব্য গ্রন্থ এটা কাকে? তার প্রেমিকা বলা হয়, প্রেমিকা, কিন্তু আসলে এরকম কোথাও কোথাও দাবি করা হয় তার প্রেমিকা ভিক্টোরিয়া ওকাম্পো। মানে তিনি যখন ওই যে আর্জেন্টিনা গেছিলেন, তো তার নাম অবশ্য তিনি বিজয়া দিয়েছিলেন। এই পূরবী কাব্যগ্রন্থটা কিন্তু ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করেছিলেন। খেয়া উৎসর্গ করেছিলেন কাকে? আমাদের জগদীশ চন্দ্র বসুকে, ঠিক আছে। আর কালের যাত্রা এটা আপনারা বলবেন অপরাজেয় কথাশিল্পী কে তাকে উৎসর্গ করেছিল, ঠিক আছে। আর এই তাসের দেশ উৎসর্গ করেছিল নেতাজি সুভাষ চন্দ্র বসুকে। তো আমাদের এই প্রশ্নের উত্তর হবে কাজী নজরুল ইসলামকে এই বসন্ত নাটক, এই নাটকটা উৎসর্গ করেছিলেন, ঠিক আছে। আপনারা বলেন অপরাজেয় কথাশিল্পী তাকে হচ্ছে কালের যাত্রা এটা উৎসর্গ করেছিল, সে কে? অপরাজেয় কথাশিল্পী কে বলেন। নিচের কোনটি মৌলিক শব্দ? আচ্ছা এটা করব, দেখি অপরাজেয় কথাশিল্পী কে কেউ উত্তর করতে পেরেছে কিনা। আমি তো উত্তর দেখতে পাচ্ছি না এখনো। অপরাজেয় কথাশিল্পী কে? আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। তো মৌলিক শব্দ, মৌলিক শব্দ মানে যে শব্দটাকে আপনি আর ভাঙতে পারবেন না। যেমন আমি মনে করেন লাল শব্দটা, লাল শব্দটাকে আপনি ভেঙে আর এটার সাথে রিলেটেড কোনো শব্দ বের করতে পারবেন না। লাল, লাল শব্দটাকে আপনি লা বলেন, ভাই লা, হ্যাঁ লা 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 লা, এই যে লা বের করলাম, এই লা এর সাথে তো এই লালের কোনো কি সম্পর্ক নেই। মৌলিক শব্দ মানে আমরা শব্দের গঠনগত প্রকারভেদ পাবো, শব্দের উৎসগত প্রকারভেদ পাবো, শব্দের অর্থগত প্রকারভেদ পাবো, হ্যাঁ এগুলো পাবো আমরা। তো এখানে আমরা যে গঠনগত প্রকার দুইটা পাবো, একটা মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। মৌলিক মানে কি? যাকে আর ভাঙা যায় না। আপনারা গণিতে পড়েন যে মৌলিক সংখ্যা কোনগুলো, যেগুলোর আর অন্য কোনো উৎপাদক নেই, গুণনীয়ক নেই, তাই না? সে মৌলিক শব্দ মানে যে শব্দটাকে ভেঙে আপনি ছোট করতে পারবেন না। ছোট তো ডেফিনেটলি করতে পারবেন, কিন্তু ওটার সাথে রিলেশন থাকবে না, ও আগের শব্দের সাথে রিলেশন থাকবে না। দেখেন মানব শব্দকে আপনি কি ছোট করতে পারবেন, মানব শব্দটাকে আপনি ছোট করে কি করতে পারবেন? মানব শব্দটা প্রকৃতি প্রত্যয় যোগে গঠিত শব্দ, মানব, যাদব, হ্যাঁ রাঘব। তো মানব, মানব শব্দটা দেখেন মনু, মনুর সাথে কি হবে? এই যে স্ন প্রত্যয় বা অপ্রত্যয় যুক্ত বলা হয় এটাকে। তো মানব শব্দটাকে আমি মনু শব্দে কি ভাঙতে পারলাম। আর মনুর সাথে মানবের কিন্তু কি একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? মনু বলা হয় যে আদি মানব, তাকে মনু মনু বলা হয়, ঠিক আছে। সনাতন বন্ধুরা এটা ভালো বুঝবো। হ্যাঁ, তো মনু হচ্ছে কি আদি মানব, ঠিক আছে। সেরকম ভাবে যাদব, যদু, রাঘব, রঘু, রঘু যোগ স্ন, এই যে রাঘব, যাদব, হ্যাঁ মাধব, হ্যাঁ মানব, এই শব্দগুলো আমরা শিখবো প্রকৃতি প্রত্যয়ে। সবগুলো একটা শিখলেই সব শেখা হয়ে যাবে আর কি। ধাতব, এখানেও তো আপনি ধাতু শব্দটা পাবেন, ঠিক আছে। ধাতুর সাথে অ বা ইষ্ণ প্রত্যয় যুক্ত করে আপনি এটাও কি পাচ্ছেন? এই শব্দটাও পাচ্ছেন। তাহলে এই শব্দটাকে কি ভেঙে ছোট করতে পাচ্ছেন। একাঙ্ক, এক অঙ্ক বিশিষ্ট, তো এটাকেও আপনি সন্ধি করতে পারেন, এক প্লাস অঙ্ক, এক প্লাস অঙ্ক, আপনি করতে পাচ্ছেন না এটাকে ছোট? এক অঙ্ক। দেখেন একাঙ্কর সাথে তো একের সম্পর্ক আছে, ধাতবের সাথে ধাতু শব্দটার সম্পর্ক আছে, মানব শব্দটার সাথে মনু সম্পর্কটার সম্পর্ক আছে। গোলাপকে আপনি ভেঙে কি ছোট কোনো শব্দ করতে পারবেন না, গোলাপের সাথে রিলেটেড কোনো শব্দ বের করতে পারবেন না। আপনি বলবেন আপনি একটা মগা লোক, আমি তো করতে পারি, গোলাপকে ভাঙতে পারি, গোলাপকে ভেঙে আমি গোল করতে পারি। গোল, গোল তো একটা অর্থপূর্ণ শব্দ, আপনি এটা আমাকে বলতে পারেন। কিন্তু দেখেন গোল, গোল শব্দের সাথে গোলাপের কিন্তু কোনো রিলেশন নাই। তার মানে এই গোল করলেও এটা কি হবে না, সঠিক হবে না, ঠিক আছে, এটা ভুল হবে। এটা কি হবে বলেন? ভুল হবে। মানে গোলাপের সাথে গোলের তো কোনো শব্দ নাই, মানে সম্পর্ক নাই আর কি, ঠিক আছে। তো দেখেন গোলাপকে আমরা ভেঙে আর ছোট করতে পারছি না, তাই এটা কি মৌলিক শব্দ। আর সাধিত শব্দ, আপনি সমাসে যেই শব্দগুলো পেয়েছেন, সমাস করে যেই শব্দগুলো সমাস করেন, যেই শব্দগুলো সন্ধি করেন, যেই শব্দগুলোর প্রকৃতি প্রত্যয় করেন, সেই সবগুলো শব্দ সাধিত শব্দ। আর মৌলিক শব্দ হচ্ছে সেই শব্দ যেই শব্দকে আপনি সমাসের মাধ্যমেও পাননি, প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমেও পাননি, ঠিক আছে। কোনো মানে ব্যাকরণের কোনো প্রক্রিয়ায় সেটা আসেনি, সেটা একটা মূল শব্দ, ওকে আর ভাঙাও যাবে না, কিছু নতুন কোনো শব্দও বানানো যাবে না ওটা থেকে আর কি, ওটা রিলেটেড। আশা করছি এই ব্যাপারটা আপনাদের সাথে আপনাদের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আচ্ছা জাহাঙ্গীর আলম বলছে হ্যাঁ ভর্তি হতে চাই, ভর্তি হতে চাইলে আমাদের একটু করতে হবে, ইনবক্স করতে হবে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো এখানে হবে আমাদের এখানে গোলাপ উত্তর হবে এই প্রশ্নে, ঠিক আছে। আমরা আমাদের আর কয়েক মিনিট আছে। দেখি বাগার অম্বর। আমি আপনাদের এটা দেখাই, আমরা আপনাদের এখানে ধ্বনি তত্ত্বও জানা লাগবে, ঠিক আছে। আমাদের বর্ণগুলোও চেনা লাগবে, ক, খ, গ, ঘ, ম, এটা আপনারা উত্তর করতে থাকেন। আমি ততক্ষণ একটু লিখি, চ, ছ, বর্গীয় জ, ঝ,
ইও, হ্যাঁ, ট, ঠ, ড, বা এখানে ডয়ে শূন্য র হতে পারে, ড, ঢ, মূর্ধন্য, ঠিক আছে, মূর্ধন্য, ত, থ, দ, ধ, কি হবে, ত, থ, দ, ও ধটা একটু কাছে কাছে হয়ে গেছে, আ, এ মানে ক্যা কার দিয়া, সব চলে গেছে, আচ্ছা আচ্ছা, সব যেহেতু চলে গেছে একটু কষ্ট করি আর একবার, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ততক্ষণ আপনারা উত্তর করতে থাকেন, ঝ, ইও, হ্যাঁ, এখানে কি আছে, ট, ঠ, এখানে বললাম ড, বা ড এ শূন্য র হতে পারে, ঢ হতে পারে, মূর্ধন্য হতে পারে, ত, থ, দ, ধ, আগের ভুল করছি, দ, ধ, এখানে কি দন্তন্য, আর এখানে আছে প, ফ, ব, ভ, প, ফ, ব, ভ, ম, যাই হোক সব লিখলাম না, প, ফ, ব, ভ, ম, ঠিক আছে। এখানে আমরা দেখি, এখানে আমরা সন্ধি শিখবো, আমরা এভাবে শিখবো, 3 সমান সমান 1, 3 সমান সমান 1, যেমন আমি আপনাদের কয়েকটা করে দেখাই, বাগধারা, বাগধারা এটা করে দেখাই, বাগধারা, বাগধারা, এখানে গ আছে, গ মানে কয় নাম্বারটা, 3 নাম্বারটা, এই যে 3 সমান সমান 1, আমরা 3 সমান সমান কি করব, এটা সমান সমান 3 সমান সমান 1, মানে গ আছে, গ এর জায়গায় আমরা ক দিব, তাহলে বাগধারা এটা কি হয়ে যাবে, বাক, গ এর জায়গায় আমরা কি দিব, ক, কয়ে হস, বাক যোগ ধারা হয়ে যাবে, ঠিক আছে। একইভাবে বাগদত্তা আপনারা করে দেখান, ততক্ষণে আমি অন্য কিছু করি। দেখেন আমি ডুবন্ত করলাম, ডুবন্ত, 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 এখানে ব আছে কিন্তু ব কয় নাম্বার বলেন, ব 3 নাম্বার, ব 3 নাম্বার, ব 3 নাম্বার, তো 3 সমান 1 হবে, এই যে 1, 1 মানে 1 নাম্বার যে কলামটা সেটা, তো ডুবন্ত 1 নাম্বার কলামে কি হবে, প হবে, ডুব যোগ অন্ত, ডুবন্ত, ঠিক আছে। সেম ভাবে সুবন্তটা আপনারা করে দেখান, সুবন্ত একই রকম, সুবন্ত, সুবন্ত, এই যে ব, ব কয় নাম্বার বলেন, ব 3 নাম্বার, এই যে 3 নাম্বার কলামে আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার কলাম আছে, বর্গীয় বর্ণগুলো আমি লিখেছি, ঠিক আছে। তো ব সমান আমরা কি লিখবো, প লিখবো, তাহলে এখানে আমরা লিখবো সুপ, বয়ের জায়গায় কি লিখবো, প, পয়ে হস দিব, সুপ যোগ অন্ত, ঠিক আছে, সুপ যোগ অন্ত, দেখেন কত ইজি, ঠিক আছে। একইভাবে আমি বলতে পারি, মনে করেন ষড়যন্ত্র বলতে পারি, ষড় ঋতু বলতে পারি, ঠিক আছে, ষড় ঋতু বলতে পারি, দেখেন ষড় ঋতু বললাম আমি, ষড় কি ঋতু বললাম আমি, হ্যাঁ, ষড় ঋতু বলেন, বা আপনি ই বলেন, ষড় ঋতু না বলে আপনি কি বলতে পারেন, ষড়যন্ত্রও বলতে পারেন। ষড় ঋতুটা একটু দেখেন, হ্যাঁ, আমি এই যে এরকম করলাম, ষড় কি ঋতু, ষড় ঋতুটা করি, দেখেন ষড় ঋতুটা করি, ঋতু, এই যে ষড়, ড, ড বা ডয়ে কি শূন্য যেই র, সেটা সেটা 3 নাম্বার, 3 নাম্বারের জায়গায় কত বসাবো আমরা, 1 নাম্বার বসাবো, ট, তাহলে ষড় ঋতু, শর্ট প্লাস কি ঋতু, শর্ট প্লাস কি হবে বলেন, ঋতু হবে, শর্ট প্লাস ঋতু, ঠিক আছে, ষড় ঋতু। এই যে দেখেন এই যে এটা কি আছে বলেন, কয় নাম্বার, 3 নাম্বার আছে, 3 নাম্বার সমান কত দিব আমরা, 3 নাম্বার সমান আমরা 1 নাম্বার দিব, 3 নাম্বার সমান আমরা 1 নাম্বার দিব। তো এখানে আমাদের আমাদের প্রশ্নটা কি ছিল, বাগাড়ম্বর, এই যে 3 নাম্বার, 3 নাম্বারে দেখেন ষড়যন্ত্রটাও আপনারা একইভাবে করতে থাকবেন। এখানে 3 নাম্বার, এই যে 3 নাম্বার আমাদের কি ড, ড না থেকে আমাদের ডয়ে শূন্য র আছে, হ্যাঁ, ডয়ে শূন্য র এর বদলে আমরা কি দিলাম, এই যে ডয়ে শূন্য র এর বদলে আমরা কি দিলাম, 1 দিলাম, মানে ট দিলাম, তো আমরা সেখানে ট দিব, ঠিক আছে, বাগাড়ম্বর, তো ট দিতে পারি, কিন্তু বাগা, বাগা বলে তো কোনো শব্দ হয় না এখানে, তাহলে আমরা কি দিব, এই যে এটাকে 3 নাম্বার ধরবো, কাকে, গ কে 3 নাম্বার ধরবো, গ, তো গ 3 নাম্বার, গ 3 নাম্বার হলে, গ 3 নাম্বার হলে ওর একে কে আছে, ক, ঠিক আছে, তো গ এর জায়গায় আমরা ক দিব, আমি এগুলো মুছে ফেললাম, তাহলে আমাদের একটু জায়গা, বাগধারা তো আপনাদের দেখিয়েছি, বাগদত্তাও দেখিয়ে দিই আপনাদের, বাগদত্তা, বাগদত্তা, দেখ গ তো 3 নাম্বার, ক, খ, গ, তো গ এর জায়গায় আমরা 1 নাম্বার দিব, গ এর জায়গায় আমরা ক দিব, বাক যোগ দত্তা। সেম ভাবে এবার এটা দেখায়, বাগাড়ম্বর, গ 3 নাম্বার, 3 নাম্বারের বদলে আমরা 1 নাম্বার দিব, এই যে 1 নাম্বার দেওয়া আছে, দেখেন বাক, আর এখানে আকার, আকারটা এই যে রম্বরের সাথে চলে যাবে, বাক প্লাস আড়ম্বর, তাহলে 1 নাম্বার উত্তর হবে। দেখি আমাদের কে কে উত্তর করেছে, আমাদের সবাই উত্তর করছে, হ্যাঁ, অ্যামেজিং ক্লাস বলছে আয়েশা সিদ্দিকা আশা, আয়েশা সিদ্দিকা আশাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ সবাইকে। তো এটা বুঝতে পারছি আমরা 3 সমান 1, এভাবে, এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি তো লয়াল না, এখানে কয়ের নিচে হস আছে, তার মানে এখানে ব্যঞ্জনের অছাড়া উচ্চারণ হচ্ছে, তাহলে যেহেতু ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর, ব্যঞ্জন প্লাস স্বরে ব্যঞ্জন হয়, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জনে ব্যঞ্জন হয়, আমরা সন্ধি ডিটেলস পড়বো তখন বুঝলাম। আশা করছি এটা আমরা বুঝতে পেরেছি যে 3 সমান কি হবে, 1 হবে। তো আমাদের এই প্রশ্নের উত্তর হবে এই যে 1 নাম্বার উত্তরটা, তাই না? তো আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই এবার।
আমাদের পরের প্রশ্ন দেখেন, বেসাতি শব্দের প্রকৃত অর্থ কি? তো আমাদের শব্দার্থ থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। বেসাতি এটা আমরা সবাই জানি কম বেশি, যেটাকে আমরা দোকানদারি বলি, বা এই যে বিভিন্ন কিছু বলতে পারি। হ্যাঁ, দোকানদারি। দোকানদারি কোনটার সাথে রিলেটেড? কেনা বেচা। দোকানদার, দোকানদারি, এটাই হচ্ছে বেসাতি। তাহলে এই প্রশ্নের উত্তর হবে ডি। তো আমরা কি শিখলাম? আমরা শিখলাম শব্দার্থ থেকে প্রশ্ন আসবে, সন্ধি থেকে প্রশ্ন আসবে, কারক বিভক্তি থেকে প্রশ্ন আসবে, হ্যাঁ, সাহিত্য থেকে তো আসবে অনেকগুলো, ঠিক আছে। এই ব্যাপারগুলো আমাদের জানা লাগবে। বাকযন্ত্রের অংশ নয় কোনটি? এটা একটু আপনাদের ব্যাখ্যা করি। দেখেন, ষড়যন্ত্র আপনারাও উত্তর করতে থাকেন, আমি একটা একটা করে ব্যাখ্যা করতে থাকি। বাকযন্ত্রের অংশ কোনটি? আচ্ছা, অংশ কোনটি? দেখেন, ষড়যন্ত্র এখানে বলা হচ্ছে। আমরা যে বিভিন্ন সময়ে যে আমরা পড়ি ধ্বনিতত্ত্বে, যে ঘোষ পড়ি, অঘোষ পড়ি। ঘোষ কাকে বলে? যেটা স্বরতন্ত্রে কি হয়, অনুরণিত হয় না, অনুরণন হয় না আর কি, কম্পন যেটা আর কি হয় না, তাহলে সেটা অঘোষ। আর ষড়যন্ত্র যদি আমাদের কি হয়, কম্পন হয়, হ্যাঁ, স্বরতন্ত্রের, তাহলে সেটাকে কি বলি? আমরা ঘোষ বলি। তো এই যে ষড়যন্ত্র আমাদের কি রিলেটেড বাকযন্ত্রের সাথে, ঠিক আছে। আবার দেখেন, ফুসফুস, আমরা অল্প প্রাণ মহাপ্রাণ বলি। ওই যে ফুসফুস থেকে বাতাস বের হয়, বাতাসের বেগ বেশি থাকে কোথায়? মহাপ্রাণে। অল্প প্রাণে কম থাকে। তো ফুসফুস থেকেই তো আসলে বাতাসটা বের হচ্ছে, তাই না? তাহলে ফুসফুসও কি আমাদের বাকযন্ত্রের অংশ। দাঁত ডেফিনেটলি বাকযন্ত্রের অংশ। দেখেন, দাঁতের সাথে আমরা যখন এই বর্ণগুলো বলি, তথ দধ দন্তন্য, তথ, হ্যাঁ, ধ দন্তন্য, আমার সাথে বলেন আপনারা, ত থ দ ধ দন্তন্য। দেখবেন জিহ্বার যে অ্যাপেক্সটা, জিহ্বার যে চূড়াটা, শেষ প্রান্তটা আর কি, আপনার জিভের যেই গোড়া, অগ্র, হ্যাঁ, তাই এগুলোকে অগ্রদন্তমূল বা দন্তমূলীয় বর্ণ বলা হয়, অগ্রদন্তমূলীয় বর্ণ বলা হয়। তথা, তো দাঁত তো ডেফিনেটলি কি আপনার কিসের সাথে রিলেটেড বলেন? এই বাকযন্ত্রের সাথে রিলেটেড। তো এই দুটাও বাকযন্ত্রের সাথে রিলেটেড, দাঁতও বাকযন্ত্রের সাথে রিলেটেড। দন্ত পাবো আমরা বর্ণ, ওষ্ঠ বর্ণ পাবো, কণ্ঠ বর্ণ পাবো, ঠিক আছে। আমরা তালব্য বর্ণ পাবো, তালু আমাদের জিহ্বার যে উপরের ছাদটা, তালু আর দাঁতের মাঝামাঝি জায়গা মূর্ধা, সেগুলো আমরা পাবো। ট, আপনি যখন ট বলেন, ট ঠ, তখন যে জায়গাটাতে আপনার জিহ্বাটা টুইস্টেড হয়ে যে জায়গাটাকে স্পর্শ করছে, সেটা হচ্ছে মূর্ধা। ট ঠ, হ্যাঁ, ড, হ্যাঁ, ট ঠ ড ঢ, হ্যাঁ, মূর্ধন্য, এগুলো কি আমাদের এই মূর্ধাকে স্পর্শ করছে, বা পশ্চাৎ দন্তমূলীয় বলবো, আর এগুলোকে অগ্রদন্তমূলীয় বলবো। তো দাঁত তো ডেফিনেটলি রিলেটেড। আপনি আমার সাথে লাস্ট একবার বলেন, ত থ দ ধ দন্ত ন, ত বলেন, তখন আপনার জিহ্বার প্রান্তটা কোথায় যাচ্ছে? এই শেষে স্পর্শ করছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এই সব কয়টাই কিন্তু কি আমাদের বাকযন্ত্রের অংশ, মানে আমরা কথা বলার সময় এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো ব্যবহার করি। তাহলে এখানে উত্তর হবে সব কয়টি। আশা করছি বুঝা গেছে কি বোঝা যায়নি বলেন দেখি? আমাদের সব কয়টি কে উত্তর দিচ্ছে? আর এক বাক্যে একটু বলবেন আমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো। হ্যাঁ, অগ্রদন্তমূলীয়, অভিকে ধন্যবাদ। হ্যাঁ, অগ্রদন্তমূলীয়, পশ্চাৎ দন্তমূলীয়, আমরা এগুলো পড়বো। অভি অনেক সময় পরে আসলো, খুবই প্রিয় ভাজন একজন স্টুডেন্ট। ধন্যবাদ সবাইকে। সবাই অনেক সময় ধরে আমরা আজকের ক্লাসটা করেছি। আমরা এরকম ক্লাস পাবো ফেব্রুয়ারি পর্যন্ত। লাস্ট একবার বলে দিব, যারা যারা আমাদের ব্যাচে যুক্ত হতে চান, ব্যাচে যুক্ত হতে চাইলে আপনারা যুক্ত হতে পারবেন, ঠিক আছে। তো ঠিক আছে, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব। তার আগে আমাদের ক্লাসটা কেমন লাগলো এটা একটু বলবেন। হিমালয় কি মৌলিক? আরে পিকে ভাই, কি বলেন? হিমালয় তো সন্ধি যোগে গঠিত, হিমালয় মৌলিক কি করে হয় পিকে ভাই? যাকে ভাঙতে পারবেন না, যেমন মনে করেন হিমালয়, আপনি বলেন দেবালয়, হ্যাঁ, আপনি বলেন বিদ্যালয়, আপনি বলেন পতিতালয়, আপনি যাই বলেন সেটাই তো, এগুলো একটাও মৌলিক না। কারণ এখানে হিম এই শব্দটা পাচ্ছেন, আলয় শব্দটা পাচ্ছেন, দুইটাই কি হিমালয়ের সাথে রিলেটেড। এই যে পতিতা এই শব্দটা পাচ্ছেন, আলয় এই শব্দটা পাচ্ছেন, দুইটাই কি পতিতালয়ের সাথে রিলেটেড। আপনি দেবালয়, দেব শব্দটা পাচ্ছেন, আলয় যেটা গডস অ্যাবোর্ড, যেটা দেবালয়, দেবেরা যেখানে দেব দেবী থাকে, ঠিক আছে, দেবালয়। তো এই দেব পাচ্ছেন, আলয় পাচ্ছেন, বিদ্যা আলয়, দুইটাই কিন্তু বিদ্যালয় শব্দের সাথে রিলেটেড। তো এগুলো ডেফিনেটলি কি হবে না, মৌলিক শব্দ হবে না, কারণ এগুলোকে আপনি ভাঙতে পাচ্ছেন। আর এগুলো সন্ধির নিয়মে গঠিত শব্দ, ঠিক আছে। সন্ধির সাহায্যে যে শব্দগুলো পাবেন, সমাসের সাহায্যে, প্রকৃতি প্রত্যয়ের সাহায্যে, এগুলো কোনোটাই কি হবে না, মৌলিক শব্দ হবে না। মৌলিক শব্দ সেটা হবে যেটাকে আপনি ভেঙে কি আর নতুন কোনো শব্দ বানাতে পারবেন না। শব্দ হয়তো বানাতে পারবেন, কিন্তু সেটার সাথে রিলেশন থাকবে না আগের শব্দের সাথে। একটু বলেন ক্লাসটা কেমন লাগলো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। হ্যাঁ, সবাইকে আমরা আবারও, আচ্ছা, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আর আজকে আর কোনো প্রশ্ন নিব না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। বিথি বলছে, তমা বলছে ভালো লেগেছে। আমাদের ইসরাত তাহলে আপনাদের ভালো লাগলে আমরা আবার ক্লাস আর কি নিব আবার পরে। হ্যাঁ,
ইসরাত জামান বলছে অসাধারণ গুরু। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ দিয়ে অনেক অনেক ভালো লাগলো, পড়ার প্রেমে পড়ে গেলাম। জাহাঙ্গীর ভাইকে ধন্যবাদ। আমাদের জসিমউদ্দিন ভাই বলছে আহ আমাদের তমা বলছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। জসিমউদ্দিন ভাই বলছে তাই নাকি। একজন বলছে পড়ার প্রেমে পড়ে গেছি। জসিমউদ্দিন ভাই ওখানে বলছে তাই নাকি। হ্যাঁ, শিশির বলছে আলহামদুলিল্লাহ। রুনা আক্তার বলছে অ্যামেজিং ক্লাস। সুজয় বলছে ভালো লাগলো স্যার। সাদিয়া জামান বলছে ভালো লাগছে। জসিমউদ্দিন বলছে ভালো। স্বপন বলছে খুব ভালো লাগছে, শুভকামনা অবিরাম। ধন্যবাদ স্বপনকে, আপনার জন্য অফুরান ভালোবাসা। রাসেল মিয়া আলহামদুলিল্লাহ। নাজবুল ইসলাম, স্ক্রিনে যে ভাইকে দেখা যাচ্ছে লাল জামা পরা, হ্যাঁ আমাদের নিমাই ভাই। দেখতে পাচ্ছেন নিমাই ভাই, সামনে আসবেন নাকি একটু? অনেক সময় ধরে ক্লাসে যে শুধু আমি কষ্ট করছি তা না, সেও অনেক কষ্ট করছে এত সময় ধরে। সেও সবকিছু মেনটেন করছে। সাইমা বিনতে লুবাবা আলহামদুলিল্লাহ। স্যার প্রশ্ন পড়েছি আর কখনো ভুলে যাব না যে প্রশ্নগুলো পড়েছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, এটাই প্রাপ্তি। আচ্ছা, পিকে, আমাদের পিকে ভাই, পিকে হোকেয়া, তো সে বলছে হিমালয় লেভেলের ক্লাস। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এগুলোই প্রাপ্তি আমার আজকের ক্লাসের। তো সবাই ভালো থাকবেন। আর লাস্ট একবার বলে দিব, যারা আমাদের প্রাইমারি ব্যাচে মাত্র 299 টাকায় 4 জন টিচার ক্লাস নেবেন, 110-এর অধিক ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাবেন এবং অনেকগুলো প্রত্যেকটা টপিকস ওয়াইজ আপনারা পরীক্ষা দিতে পারবেন। পাশাপাশি আপনারা কোর্স শেষে অনেকগুলো মডেল টেস্ট দেওয়ার ব্যবস্থা থাকবে সেখানে। মাত্র 299 টাকায় আপনারা যুক্ত হতে চাইলে 4 জন টিচার, 4 জন আর কি ভিন্ন ভিন্ন বিষয়ের ক্লাস নেবেন। তো যুক্ত হতে চাইলে অবশ্যই আপনারা ইনবক্স করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন। রাতটা সবার ভালো কাটুক। শুভরাত্র। আল্লাহ হাফেজ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা সেভ করতে হবে।